পাগলের মতো হন হন করে একটি ছেলে এই জনশূন্য এলাকায় মাটি খুঁড়ে কিছু একটা বের করছে। চোখ মুখ কেঁদে একাকার, পরনে থাকা পোশাকগুলো যেখানে সেখানে ছিঁড়ে গেছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকজন মিলে অনেক মেরেছে তাকে, তবুও সে পাগলের মতো কিছু খুঁড়ে বের করছে। দেখে মনে হচ্ছে সে খুব ক্লান্ত, শরীরে তার কোনো শক্তি নেই, তবুও সে পাগলের মতো করে মাটি খুঁড়েই চলেছে। প্রায় এক কোমর খুঁড়ে ফেলেছে। হঠাৎ মাটির ভেতর থেকে একটা মেয়েকে বের করে আনে। মেয়েটিকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, আর ছেলেটি তাকে খুঁড়ে বের করে। পাগলের মতো তার দিকে তাকিয়ে থেকে কাঁদতে শুরু করে অঝরে। মেয়েটি এরকম অবস্থা দেখে ছেলেটি পাগল হয়ে যায়, কি থেকে কি করবে কোনো কিছুই ভেবে পায় না। পাগলের মতো মেয়েটিকে কোলে করে এদিক ওদিক ছুটতে থাকে। মেয়েটির হাতের তালুতে পায়ের তালুতে হাত দিয়ে ঘষতে থাকে, কখনো কখনো মুখের ভেতর দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। কিন্তু মৃত মানুষ যে আর ফিরে আসে না, তবুও সে তার ঠোঁট জোড়া ওই মেয়েটির ঠোঁটে ডুবিয়ে দেয়। পাগলের মতো করে মেয়েটিকে তার উষ্ণ ঠোঁটের ভাব দিতে থাকে, তবুও মেয়েটির জ্ঞান ফিরছে না। তা দেখে ছেলেটি যখন তাকে কোলে করে ছুটতে হসপিটালের উদ্দেশ্যে, তখনই বেশ কয়েকজন হেলিকপ্টার ল্যান্ড করে তার সামনে। হেলিকপ্টারগুলো থেকে নেমে হুড় করে মোড় করে আসে 50 থেকে 60 জন পেরাক কমান্ডো। সেই কমান্ডো অফিসারগুলো চারিদিক দিয়ে ঘিরে ফেলে। সেই ছেলেটিকে বন্দুক তাক করেছে 50 থেকে 60টি। তবুও ছেলেটি কোনো ভয় না পেয়ে মেয়েটির লাশটা কোল থেকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে যেতে থাকে তাদের সামনে থেকে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেননা সবাই জানে এই পাগলা একবার খেপে গেলে আর কারোর কাছেই রক্ষে নেই। ছেলেটি মেয়েটির লাশটি কাঁধে নিয়ে এদিক সেদিক যাচ্ছে আর অঝরে কাঁদছে। তখনই আর বেশ কয়েকটি কালো রঙের গাড়ি ঢুকে মাঠের ভিতর। গাড়িগুলো বেশ দামি। গাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে এই গাড়িগুলো সরকারি। তখনই গাড়ি থেকে নেমে আসেন একজন পোশাক পরিহিত ডিআইজি অফিসার। সাথে থাকা আরও গাড়িগুলো থেকে নেমে আসে প্রায় 20 থেকে 25 জন পুলিশ অফিসার। তবুও ছেলেটি ভয় না করে এগিয়ে যাচ্ছে তাদের নিজের মতো করে। তখনই ডিআইজি সাহেব বলে ওঠেন, ফারুক, তোমার সাহস হয় কী করে আমার মেয়ের লাশ কবর থেকে তুলে আনার? তুমি একটা খুনি। তোমার জন্যই আমার মেয়ে আজকে পৃথিবীতে নেই। তবুও ছেলেটি কোনো কথাই বলছে না, নীরবে চোখের পানি ফেলছে আর মেয়েটির লাশটিকে কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে। তা দেখে ডিআইজি সাহেব আবার হুঙ্কার দিয়ে বলে ওঠেন, ফারুক, তুমি বেঁচে থাকতে আমার মেয়েটাকে শান্তিতে থাকতে দাওনি। এখন কি তাকে মরে যাওয়ার পরও শান্তিতে থাকতে দেবে না? তোমরা দেখছো কি? তাকে শ্যুট করো। তার মতো অপরাধীকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমাদের। এই কথা বলার সাথে সাথে সকল অফিসার বন্দুক তাক করে তার দিকে। এবার ফারুক সেখানেই থমকে দাঁড়ায়, রাগান্বিত চোখে সবার দিকে তাকায়। এরপর কয়েকজন প্যারা কমান্ডো অফিসার এসে ফারুকের হাত থেকে রানীকে জোর জবরদস্ত করে আলাদা করতে থাকে। এমন সময় ফারুকের হাত থেকে রানীর লাশটি মাটিতে পড়ে যায়। তা দেখে ফারুকের রাগ বটগাছের চরম পর্যায়ে। অতঃপর ফারুক কোনো কথা ছাড়াই একের পর এক মারতে শুরু করে। যাকে যেখানে পাচ্ছে সেখানে ঠিক সেখানেই মারছে। কারো গলায় তো কারো মাথায়, আবার কারো পায়ে তো কারো পেটে। চারদিকে এখন শুধু ধুম ধুম দাম শব্দ হচ্ছে। কেউ কোনো দিকে না গিয়ে ছিটকে পড়ছে, তার কোনো হদিশই নেই। এদিকে যে রানী মাটিতে পড়ে গেছে কোনো খেয়ালই নেই মেন্টাল ফারুকের। হ্যাঁ, সবাই তাকে এই নামেই চিনে, মেন্টাল ফারুক। দেখতে যেমন ইনোসেন্ট তেমনই ভীষণ ভয়ানক। একবার খেপে গেলে তাকে থামানো বড়ই মুশকিল। তার হুঁশ নেই যে রানী তার হাত থেকে মাটিতে পড়ে গেছে। সে সেদিকে না তাকিয়ে একের পর এক তাদেরকে মারতে থাকে, প্যারা কমান্ডো অফিসারদেরকে। মারতে মারতে তাদের কয়েকজনকে আধমরা করে ফেলে। অন্যদিকে বাকি যেসব অফিসাররা আছে তারা তো ভয়ে আসার সাহসই পাচ্ছে না, কেননা তারা সবাই জানে যে এই মেন্টাল ফারুক কী জিনিস। একবার পাগলটা খেপে গেলে থামানো বড়ই মুশকিল। আর তার এই পাগলামো থামানোর মানুষ তো আর এই পৃথিবীতেই নেই, কেননা তাকে কিছু বেঈমান ষড়যন্ত্র করে মেলে ফেলেছে। কথাই আছে না, দূরের কেউ পাছায় বাঁশ মারে, আবার না মারে তার আপনজনেরাই। ফারুক ও রানীর ক্ষেত্রে সেটাই হয়েছে। অন্যদিকে রানী যখন মাটিতে পড়ে যাচ্ছিল তখন সিনিয়র পুলিশ কমিশনার অর্থাৎ রানীর বাবা তার মেয়েকে মাটিতে পড়ে যেতে দেখে পেয়ে দৌড়ে আসে। কাছে আসতেই দেখতে পায় তার মেয়ে হাত পা নড়াচড়া করছে। এই যে যেন মিরাক্কেল ঘটনা। ডিআইজি সাহেব বিশ্বাসই হচ্ছে না যে তার মেয়ে এই পৃথিবীতে এখনো বেঁচে আছে। তবে কি তাকে দাফন করে ভুল করেছিল? কোনো কিছুই বুঝতে পারছে না। আবারও মেয়ের হাত নড়াচড়া করতে দেখে পেয়ে ডিআইজি সাহেব কি করবে কিছুই ভেবে পায় না। পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়র কনস্টেবল রফিক মোল্লাকে চিৎকার দিয়ে বলে ওঠেন,
রফিক, এদিকে আসো। আমার মেয়ে এখনো বেঁচে আছে। দ্রুত আমার মেয়েকে হেলিকপ্টারে উঠাতে হবে। আমার মেয়ে এখনো বেঁচে আছে। আর ওই পাগলটা যেন কোনোভাবে জানতে না পারে, না হলে সে কোনোদিন একা ছাড়বে না। ডিআইজি সাহেব মুখে এরকম কথা শুনে রফিক মোল্লা আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে যায় ডিআইজি সাহেবের সামনে। অতঃপর দুজন মিলে রানীকে নিয়ে হেলিকপ্টার ওঠে। অতঃপর ডিআইজি সাহেব নিজের মেয়ের এরকম সিরিয়াস অবস্থা দেখে রানীর পালস চেক করতে থাকে। আর চেক করে দেখতে পায় তার মেয়ে এখনো শ্বাস প্রশ্বাস চলছে। তাই খুশিতে আবারও চিৎকার দিয়ে বলে ওঠে, রফিক মোল্লা, দেখো আমার মেয়ে সত্যি বেঁচে আছে। আমার মেয়ে এখনও মরেনি। পাইলট, তুমি দ্রুত হেলিকপ্টার নিয়ে চলো সিঙ্গাপুরে। ওখানে আমার এক ডাক্তার বন্ধু আছে, তার সাথে যোগাযোগ করে আমার মেয়ের সুস্থতার চিকিৎসা করব। মোল্লা, তুমি যত যাই বলো না কেন, সত্যি ওই পাগলটা আমার মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে। না হলে কি থানার এতগুলো অফিসারকে মেরে জেল ভেঙে শুধু আমার মেয়েকে বাঁচাতে আসে? তাও আবার কবর খুঁড়ে আমার মেয়ের লাশটাকে বের করেছে। সত্যি আমার মেয়েটা বড্ড বেশি ভাগ্যবান যে সে এমন একজন প্রেমিক পেয়েছে। পাইলট ডিআইজি সাহেবের কথা মতো সিঙ্গাপুরের উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা দেয়। অন্যদিকে এখনও বেধর্মভাবে মারপিট করছে আমাদের গল্পের নায়ক ফারুক। চলুন তাহলে এবার এই ফারুককে সেটা জেনে আসি। ততক্ষণ আমাদের গল্পের নায়িকা রানী সিঙ্গাপুরে যাক, নিজের চিকিৎসা করাক। আর এদিকে আমরা শুনে আসি কি রহস্য আছে এই ফারুক থেকে মেন্টাল ফারুক হওয়ার পেছনে। ফারুক ছোটবেলা থেকেই একা। এর পৃথিবীতে তার বাবা মা আদৌ বেঁচে আছে কিনা সেটা সে জানে না। শহরের রাস্তার মাঝে বড় হয়েছে সে। বাস স্টেশনে, রেল স্টেশনে রাত কাটিয়েছে সে। বিভিন্ন চায়ের দোকানে রাতভর খেটে নিজের জীবনের সাথে সংগ্রাম করেছে সে। ছোটকালে তাকে একটা পালিত মা ছিল। সেই মাটা মারা যায় খুব অল্প বয়সে। সে মায়ের মুখ থেকেই শুনেছিল তার এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই। তখন থেকেই সে বেঁচে থাকার সংগ্রামে নিজের সাথে লড়াই করতে থাকে। তার পাশাপাশি সে লেখাপড়ার পাশাপাশি শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাথে ওঠবোস করত। তাদের কথায় সে কাজ করত। যতদিন যায় ফারুক তত বড় হতে থাকে। সাথে রাজনৈতিক নেতাদের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠতে থাকে। এইভাবে ধীরে ধীরে সে শহরের একজন মাস্তান হয়ে ওঠে। ও হ্যাঁ, ওর 5 জন বন্ধু আছে, তারাও অনাথ। আর তারাও ফারুকের সাথেই চলাফেরা করে। সাথে সে শহরে একজন ক্যাপ্টেন নামে পরিচিত খ্যাতি লাভ করে। সবাই তাকে এই নামেই চিনে, মেন্টাল ফারুক। হয়ে ওঠে হিংস্র এক হায়না। তবে হ্যাঁ, সে কোনো অপরাধ মানুষের প্রতি অত্যাচার ও জুলুম করে না, বরং তাদের ন্যায় বিচার দেওয়ার জন্যই আজকে এই মেন্টাল ফারুক। ফারুক দিন দুপুরে মানুষ খুন করতে পিছপা হাঁটে না। ফারুক নামে শুনেই মানুষ ভয়ে ও আতঙ্কে শেষ। শিশুরা যখন মায়েদের বিরক্ত করে তখন মায়েরা এই মেন্টাল ফারুকের নাম শুনে শিশুদের ঘুম পাড়ায়। শিশুরাও যেন ভয় বুঝে যায় কে এই মেন্টাল ফারুক। দিন যায় যতদিন তত তার নাম খ্যাতি বৃদ্ধি পায়। হয়ে ওঠে শহরের একজন ভয়ঙ্কর ক্যাপ্টেন ওরফে মাস্তান। আজ ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে যাচ্ছে এমপির কথা মতো। এমপি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে বা কারা যেন গোপনে সূত্রে ড্রাগস স্মাগলিং এবং হিরোইন পাচার করছে। তাই ফারুক ও তার দলবল সাথে তার সাঙ্গাপাঙ্গা নিয়ে চলে যায় কলেজের মাঠে। কলেজের ভেতর প্রবেশ করতে একের পর এক বাইক। আবার কারো কাছে বাইক হচ্ছে আর্টিনার। হুড়মুড় করে 30 থেকে 40টা বাইক কলেজের মধ্যে প্রবেশ করে। হঠাৎ করে একসাথে এতগুলা বাইক দেখে কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সবাই বুঝে গেছে এটা কার দল। গাড়ি থেকে নেমে সোজা চলে আসে ক্যান্টিনে এসে ধপ করে বসে পড়ে বেঞ্চের ওপর। তারপর গ্যাং লিডার ফারুক সবার উদ্দেশ্যে বলে ওঠে, সাব্বির, পুরো কলেজটা ভালো করে চেক করে দেখ কোন কোন জায়গায় এবং কোথায় অবৈধ কাজ কারবার চলে। ওকে বস, ঠিক আছে। ফারুকের কথা মতো তার দলের ছেলেপুলেগুলো কলেজটা চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং পুরো কলেজটাকে তন্ন তন্ন করে খোঁজে। কিন্তু পুরো কলেজ খুঁজেও কেউ কিছু পেল না। না পেয়ে সাব্বির ও তার দলবল নিয়ে চলে আসে ফারুকের সামনে আসতেই সাব্বির বলে ওঠে, বস, পুরো এলাকা খুঁজে কোথাও কোনো কিছু পাইনি। এমপি সাহেব যে তথ্যটা দিয়েছে তারা মনে হয় আগে থেকে জেনে গেছে, আমরা আসার আগেই তারা সতর্ক হয়ে গেছে। এই কথা শোনার পর ফারুক আর কোনো কিছু না বলে ক্যান্টিন থেকে বের হয়ে যাবে। তখনই ঘটে বিপত্তি। ধাক্কা খায় একটি মেয়ের সাথে আর পড়ে যায় মেয়েটির উপর থপ করে। ফারুকের ওপর আর মেয়েটি নিচে পড়ে যাওয়ার সাথে সাথে মেয়েটি বলে ওঠে, ও মা গো, আমার বুদ্ধি কোমরটা গেল গো,
কোন খাটাস ব্যাটারে, দেখে চলতে পারিস না? আমার ওপরে এসে তোকে পড়তে হলো। ফারুক যে কারোর ওপর পড়ে আছে সেদিকে তার কোনো হেলদোলি নেই। সে পড়ে যাওয়ার মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ যেন এক রূপসী রূপকন্যা। ফারুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলকই যেন পড়ছে না। হাঁ করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে। অন্যদিকে মেয়েটি হাতে তুড়ি বাজিয়ে তার হুঁশ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু সেদিকে তার কোনো হেলদোলি নেই। ফারুকের কাছে এই মুহূর্ত যেন রূপকথা গল্পের পরীদের রানী মনে হচ্ছে। এই মেয়েটিকে দেখতে বেশ সুন্দরী, বলতে গেলে স্মার্ট পরীদের রানী। দুধে হালতা গায়ের রং, মুখটা বেশ মায়াবী, ফর্সা উজ্জ্বল তার মুখখানি। হরিণী চোখ, টানা টানা চোখের পাপড়ি, গোলাপি রঙের তার ঠোঁটের নিচে মায়াবী এক মুচকি হাসি লেগে আছে, যেটা তার সৌন্দর্যের হাজারো থেকে হাজার গুণ বেশি প্রকাশিত করে তুলছে। চুলগুলো স্টাইলিশভাবে আঁচড়ে নিয়ে কিছু খোপা করেছে আর কিছু কোমর পর্যন্ত দুলিয়ে রেখেছে। পরনে আছে টাইটওয়ালা জিন্স প্যান্ট, হোয়াইট রঙের টি শার্টের ভেতরে একটা ইয়েলো রঙের গেঞ্জি, সাথে বুকের ওপরে শার্টের বোতামগুলো খুলে রেখেছে, যেটাতে থেকে তার রূপসী লাগছে। ফারুকের চোখ যায় হঠাৎ করে সেই তিলটির দিকে। এখন বুকের মাঝে সেই চেলটির দিকে তাকিয়ে আছে ফারুক। বুকের সাতটা খোলা থেকে বোঝা যাচ্ছে যে মেয়েটির ফিগারওয়ালা, শরীরের স্বাস্থ্য অনুযায়ী বোঝা যাচ্ছে মেয়েটি বেশ ধনী পরিবারের। ফারুক হাঁ করে তাকিয়ে আছে মেয়েটির বুকের দিকে। মেয়েটি এবার ভালো করে লক্ষ্য করে দেখে ছেলেটি তার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। তাই সে আর দেরি না করে এক ঝটকা মেরে তার ওপর থেকে ফেলে দেয় ফারুককে। কারো ধাক্কা খেয়ে ফারুকের হুঁশ ফেরে। মেয়েটি উঠে দাঁড়ায়, ফারুকের উদ্দেশ্যে ঝাড়ি দিয়ে কিছু কথা বলে। এই যে মিস্টার, অন্ধ নাকি? চোখে দেখে না? জল জ্যান্ত একটা মানুষের ওপর পড়ে কি মজা নিচ্ছেন? ডিসকাস্টিং। এইগুলো কোথা থেকে যে আসে কলেজের মধ্যে। এই বলে মেয়েটি চলে যায়। অন্যদিকে ফারুক মেয়েটি চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাঁ করে। ও হ্যাঁ, আপনাদের বলতেই ভুলে গেছি, আমাদের নায়ক দেখতে পুরো সিনেমা বলিউডের মতো। শাহরুখ খান, সালমান খান, শাকিব খান সবাইকে হার মানিয়ে ওয়ার্ল্ড রেকর্ড কেটে আমাদের এই গল্পের নায়ক সেরা। ফারুক দেখতে লম্বায় 7 ফুট 2 ইঞ্চি, সুঠাম দেহ, দেখতে বেশ স্মার্ট, গালগুলো গোলুমলু, চুলগুলো স্লাইটিশভাবে কাটা, খোঁচা খোঁচা চাপ দাড়ি, মুখে যেন তার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তার এই দাড়ি। হাজারো মেয়ের ক্রাশ আমাদের এই ফারুকের কথায় চেয়ে বুলুট চলে বেশি। তার ক্যারেক্টারে নেই কোনো দাড়ি, নেই কোনো কমা, একসাথেই ফুল স্টপ। সে যেটা বলে সেটাই করে দেখায়। এখনও হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি চলে যাওয়ার দিকে। মেয়েটি চলে যায় তার নিজের ক্লাসরুমে। অন্যদিকে পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে ফারুকের দিকে। ফারুককে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তার দলের ডান হাত সাব্বির বলে ওঠে, ভাই এখন এইভাবে পড়ে থাকবেন নাকি উঠবেন? পুরো ক্যাম্পাস আপনার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ফারুক কারো ডাকাডাকি চিৎকার শুনে তার ঘোর কাটে। অতঃপর পুরো কলেজের ক্যাম্পাসের দিকে একবার ভালো করে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে উঠে দাঁড়ায়। আর পুরো কলেজ ক্যাম্পাসের দিকে আবারও রহস্য একটা হাসি দিয়ে বাইকের সাথে করে বেরিয়ে আসে কলেজ ক্যাম্পাস থেকে। প্রায় অনেকখানি পথ অতিক্রম করে চলে এসেছে ফারুক ও তার দলবল। বাইক স্ট্যান্ড করে পায়ে হেঁটে কিছুটা সামনে গিয়ে ওভারব্রিজের ওপর হেলান দিয়ে বসে পড়ে। তাকে দেখেই বোঝা যাচ্ছে বেশ চিন্তিত। মাঝে মধ্যে আনমনে একটা মুচকি হাসি দিচ্ছে। তার এই হাসির মধ্যে লুকিয়ে আছে হাজারো অজানা রহস্যের কাহিনী। নাকি সে প্রেমে পড়ে গেল? সাব্বির ফারুককে এইভাবে হাসতে দেখে মনে মনে ভেবেই চলেছে, বস কি আবার প্রেমে টেমে পড়ে গেলেন নাকি? ওই মেয়েটার সাথে কলেজ ক্যাম্পাসে ধাক্কা খাওয়ার পর থেকেই বস যেন কেমন হয়ে গেল। হয়তো প্রেমে পড়েছে। এইসব ভাবছে আর এক অবাক দৃষ্টিতে করা তাকিয়ে আছে। অন্যদিকে ফারুক আনমনে নিজেই নিজেকে কি যেন বলছে আর হেসে চলেছে তার নিজের মতো করে। শুনেছি ছেলেরা প্রেমে পড়লে নিজে নিজেই কথা বলে এবং মনে মনে মুচকি আসে। তবে কি ফারুক রানীর প্রেমে পড়েছে? ফারুককে এইভাবে আনমনে হেসে যেতে দেখে সাব্বির আবার কাছে গিয়ে এসে বলে ওঠে, ভাই আপনার কি হয়েছে? আপনি এভাবে পাগলের মতো হাঁটছেন কেন? আর ইউ অল রাইট? ঠিক আছেন তো? এখনো ফারুকের কোনো কথাই বলছে না। তার ছেলেপুলেদের দিকে তাকিয়ে আকাশের দিকে মাথা উঠিয়ে মাটির দিকে চোখ নামিয়ে আকাশের বাতাসের সাথে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মিশিয়ে দেয় এই প্রকৃতির বাতাসের সাথে। তার এক চিলতে হাসি। আজও সাব্বির ও তার দলের ছেলেরা খুঁজে বেড়ায় এই ফারুকের এই রহস্যময় হাসির কারণটা কি, কিন্তু অবশেষে কোনো কিছু না পেয়ে ব্যর্থ হয়ে ঝিম মেরে থাকে। পকেট থেকে একটা দামি সিগারেট বের করে মুখের মধ্যে পুরে নেয় ফারুক। নিকোটিনের ধোঁয়াগুলো কষ্টের সাথে মিশিয়ে দিচ্ছে এই অন্ধকার প্রবাহিত বায়ু শহরটার বাতাসের সাথে। এইভাবে সিগারেট টানতে টানতে
বেশ কয়েকটা ব্র্যান্ডেড সিগারেট খেয়ে ফেলে ফারুক। তা দেখে সাব্বির আবারও বলে ওঠে, ভাই এগুলো আর ছাইপাশ খাবেন না, অনেকগুলো তো খেলেন, অন্তত আমাদের কথা ভেবে না হয় একটু খাওয়াটা অফ রাখেন। এটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর ভাই। ফারুক এখনো কোনো কথা বলছে না। এবার বসা থেকে উঠে দাঁড়ায়, তার ছেলেপুলেদের দিকে একবার ভালো করে তাকিয়ে সাব্বিরের সামনে গিয়ে দাঁড়ায়। অতঃপর সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, সাব্বির কলেজ ক্যাম্পাসের মেয়েটার সাথে যে আমি ধাক্কা খেলাম, ওই মেয়েটি কে? তাকে তো ওই শহরে আজকে প্রথম দেখলাম। কে ওই মেয়েটি? পুরো ডিটেলস আমাকে 1 ঘন্টার মধ্যেই লাগবে। সাব্বির কোনো কিছু না ভেবে বলে দেয়, ওকে বস, ঠিক আছে, আমি সব ডিটেলস 1 ঘন্টার মধ্যে আপনার কাছে এনে দেবো। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে ওই মেয়েটার নাম রানী, আর আমাদের ভার্সিটিতে এবার অ্যাডমিশন নিয়েছে। আর দ্বিতীয়ত তার বাবা একজন এই শহরের ডিআইজি, আর রানী হলো ডিআইজি সাহেবের একমাত্র মেয়ে। দেখতে যেমনই রূপবতী গুণবতী, তেমনই বদমেজাজি ও গুন্ডা টাইপের। ওকে, কোনো সমস্যা নেই। তুই শুধু তার ব্যাপারে আর বেশি বেশি ইনফরমেশন আমার কাছে এনে দে। প্রথম দেখায় যে তাকে আমার ভালো লেগে গেছে, এই ফারুক মাস্তান ছেলেটা ভাবতে পারেনি কোনো মেয়ের প্রেমে মগ্ন হয়ে যাবে। প্রথম দেখায় যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার এই অতল গহীন বুকের সমতল সাগরের মরুভূমির এই বুকটাতে যে স্থান দিয়ে দিয়েছে। সাব্বির এই কথা শুনে বেশ অবাক হয়েছে। কেননা এই প্রথম সাব্বির ফারুকের মুখ থেকে কোনো মেয়ের নাম শুনল, তাও আবার বলেছে এই দেখাতেই প্রেমে পড়েছে, জায়গা দিয়েছে বুকের ওইখানে। তাই ও এই কথা শুনে বেশ মুচকি মুচকি হাসতে হয়তো। অতঃপর সাব্বির ওকে বস বলে। সবাই মিলে ওই জায়গা পদত্যাগ করে চলে আসে তাদের নিজ গন্তব্যে। ও হ্যাঁ, সবাই মিলে যখন আসছিল তখন সাব্বির ফারুককে নিয়ে বাইক করে তাদের নিজ গন্তব্যে আসছিল। সাব্বির বাইক চালাচ্ছিল আর ফারুক পিছনে বসেছিল। তখন ফারুক কিছু শায়রি বলতে বলতে আসছিল। চলুন তাহলে একটু শুনে আসি। অনেক দিনের চেনা তুমি, অনেক আগেই পরিচয়, মনের কথাটাই হয়নি বলা, কতটা ভালোবাসে এই হৃদয়। স্বপ্নের রং দিয়ে তোমাকে আঁকি, এ বুকের মাঝখানে তোমাকে রাখি, তোমায় ছাড়া বলো কি করে থাকি, ভালোবেসে তোমার হৃদয়ে দিও ঠাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। এগুলো বলছে আর তাদের নিজ গন্তব্যে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফারুক ও সাব্বির চলে আসে তাদের বাংলোতে, আর ফারুকের দলের ছেলেপুলে চলে যায় তাদের ফ্যাক্টরি অর্থাৎ গোডাউনে। এইভাবে দেখতে দেখতে দিনটি পেরিয়ে যায়। রাত হয়। এখন রাত বাজে 12টা। শুনশান পরিবেশ, পুরো শহরটা যেন নীরবতা বিরাজ করছে। ঝিঝি পোকা থেকে শুরু করে কাকপক্ষী পর্যন্ত এই শহরটা তাদের কোনো অস্তিত্ব নেই, শুধু বয়ে যাচ্ছে মৃদু বাতাস। ফারুক ও সাব্বির বাংলো থেকে বের হয়ে চলে আসে মেইন রোডের রাস্তায়। সেখানে এসে দেখতে পায় কিছু অবৈধ লোক বেআইনি কাজকর্ম করছে, তাই তাদেরকে সেখানে নৃশংসভাবে হত্যা করে মেরে ফেলে, চলে যায় আবার তাদের নিজ গন্তব্যে। এইভাবে রাত পেরিয়ে সকাল হয়। সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়ে তাদের নিজ গন্তব্যে। কলেজের পাশে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে ফারুক। দেখেই বোঝা যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে সে। হঠাৎ করেই ফারুক কলেজের গেটের সামনে তাকায় আর দেখতে পায় মার্সিডিজ কার থেকে নামছে তার স্বপ্নের পরী। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ মেয়েটিও উল্টো করে তাকায় আর পেছনে তাকিয়ে দেখতে পায় কালকে সেই ছেলেটি তার দিকে তাকিয়ে আছে। তাই সে আর কোনো কিছু না ভেবে এগিয়ে যেতে থাকে কিছুটা সামনে। এগিয়ে আবার পিছনে ঘুরে ফারুকের দিকে একটা ভিঞ্চি কেটে দৌড়ে চলে যায় কলেজের ভেতর। তা দেখে ফারুক ইস বলে ওঠে। সাব্বির এইসব দৃশ্য দেখে বেশ মুচকি মুচকি হাসছে। সাব্বিরকে এইভাবে হাসতে দেখে ফারুক বেশ লজ্জায় পড়ে। তাই এবার সাব্বির ফারুককে এইভাবে লজ্জা পেতে দেখে বলে ওঠে, ভাই ভাবির বিষয়ে আমি পুরো ডিটেলস নিয়ে এসেছি। ভাবি হলো ডিআইজি সাহেবের একমাত্র মেয়ে। আমাদের ডিআইজি সাহেব যেমন ঘাটতে না, তেমনি তার মেয়েও। যদি তার কোনো জিনিস পছন্দ হয় তবে সে তার নিজের করেই ছাড়ে। যতক্ষণ না ওই জিনিসটা তার হাতে পাচ্ছে ততক্ষণ অবধি তুলকালাম কান্না ঘটিয়েই ছাড়ে। ফারুক সাব্বিরের মুখে এরকম কথা শুনে অবাকের চরম পর্যায়ে। কেননা সে শুনেছে মেয়েরা সহজ সরল ও সাদা মনের হয়, কিন্তু এ তো দেখি উল্টো। ফারুক এখন কথা ভাবছে আর মুচকি মুচকি হাসে। এইভাবে দোকানের সামনে আড্ডা দিতে দিতে কলেজ ছুটি হওয়ার সময় হয়ে যায়। আর রানী ও তার বান্ধবীরা মিলে বের হচ্ছে কলেজ থেকে হইচই করতে করতে। রানী কলেজ থেকে বের হয়ে দেখে ছেলেটি এখনো দাঁড়িয়ে আছে কলেজের সামনে। তাই এবার একটা রাগী লুক দিয়ে গাড়ির ভিতর প্রবেশ করে রানী। অন্যদিকে ফারুক ও সাব্বির ফলো করতে থাকে
গাড়িটাকে ফলো করতে করতে চলে আসে ডিআইজি সাহেবের বাড়ির সামনে। রানী গাড়ি থেকে নেমে দেখতে পায় তার পিছু পিছু তার গাড়ি অব্দি চলে এসেছে সেই ছেলেটা। তাই আবার আরেকটা ভেঙচি কেটে চলে যায় দৌড়ে বাড়ির ভিতর। এটা দেখে ফারুক আবারও একটা রহস্যময় মুচকি হাসি দেয়, যার এই হাসি লেগে আছে রহস্যময় ভরা, লেগে আছে প্রেমে পড়ার পূর্বাভাস। অতঃপর সেখান থেকে চলে আসে মেন রোডের রাস্তা ধরে। নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল ফারুক ও সাব্বির, কিন্তু সামনে তার গাড়ি যায় না, কারণ রাস্তা পুরো ব্লক করে দিয়েছে পুলিশেরা। রাস্তা আটকে দিয়েছে, যে যার মতো চা খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাস্তা আটকে দেওয়ার জন্য। ফারুক তার ডান হাতে তাকিয়ে দেখতে পায় একটা অ্যাম্বুলেন্স, একটা প্রেগনেন্সি মহিলা যন্ত্রণায় ছটফট করছে। মহিলাটির এরকম অবস্থা দেখে ফারুক আর গাড়ির মধ্যে বসে থাকতে পারলো না। গাড়ি থেকে নেমে সোজা চলে আসে পুলিশদের সামনে। একে একে সব পার ভেঙে রাস্তায় সাইডে ছুঁড়ে ফেলে। তারপর হাতের ইশারায় ট্রাফিক সিগন্যালের মতো করে একের পর এক গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দেয়। অন্যদিকে মন্ত্রী সাহেব ও গাড়ি ঢুকছিল এই রাস্তা দিয়েই। ছেলেটাকে এইরকম কর্মকাণ্ডে পুলিশ ও মন্ত্রী সবাই অবাক, ভাবছে কে এই ছেলে যার এত বড় সাহস। তারপর ফারুক পুলিশ অফিসারের দিকে আঙুল তুলে শাসিয়ে গাড়ি থেকে চলে আসে এই মহিলাটিকে নিয়ে হসপিটালে। অতঃপর মহিলাটিকে হসপিটালে ভর্তি করে সব ফর্মালিটি পূরণ করে দিয়ে চলে আসে আবারও তাদের নিজ গন্তব্যে। অন্যদিকে ফারুকের এইসব কাজ দেখে বিস্মিত কেউ একজন হাঁ হয়ে তাকিয়েছিল ফারুকের দিকে। তারপর মেয়েটিও ওখান থেকে চলে যায় তারা নিজ গন্তব্যে। আপনারা ঠিকই ধরেছেন, মেয়েটি আর কেউ নয়, আমাদের গল্পের নায়িকা রানী। এইভাবে দেখতে দেখতে দিনটি কেটে রাত হয়। পরের দিন সকালে আবারও ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে ফারুক। অন্য দিক দিয়ে রানী আজকে পায়ে হেঁটে আসছে কলেজে। তা দেখে ফারুক বেশ অবাক। রানী ফারুকের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে চলে যায় কলেজের ভিতর। অন্যদিকে ফারুক ও রানীর পেছন পেছন যেতে থাকে গোলাপ ফুলের এক গুচ্ছ থোকা নিয়ে। এখন রানী কলেজ ক্যাম্পাসের মধ্যখানে দাঁড়িয়ে আছে, আর তার সামনে হাঁটু পেরে মাথা নিচের দিকে দিয়ে বলতে শুরু করে, তোমার ওই কাজল কালো টানা টানা হরিণী চোখের মায়ায় আমি যে মুগ্ধ হয়ে গেছি। পাকা টমেটোর মতো তোমার গাল জোড়া, গোলাপের পাপড়ির মতো তোমার ওই আকর্ষণীয় ঠোঁট জোড়া, যেটা আমায় তোমার প্রতি আরও পাগল করে তোলে। গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের রাস্তায় যখন তোমার হাঁটতে কষ্ট হবে, তখন আমি গাছের ছায়া হয়ে তোমায় রক্ষা করব। প্রচণ্ড বর্ষাকালে আষাঢ় শ্রাবণে যখন অঝুম সুরে বৃষ্টি পড়বে টাপুর টুপুর করে, তখন আমি ছাতা হয়ে আগলে রাখবো আমার এই বুকের মাঝখানে। হবে কি তুমি আমার চলার পথে জীবন সঙ্গী? হবে কি বৃদ্ধকালের এক কাপের 4 ঠোঁট চুমুক দিয়ে চা খাওয়ার সঙ্গী? আমাকে বানাবে কি তোমার বাচ্চার আব্বু? দেবে কি তোমার হাতে হাত রেখে মেঠো পথে চলার সুযোগ? হবে কি আমার অর্ধাঙ্গিনী? তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি অ্যান্ড ইউ লাইক ইট রানী? এসব বলছে মাথা নিচু করে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ না পেয়ে ফারুক মাথা নিচ থেকে ওপরে তুলে তাকিয়ে বিশাল রকমের একটা ঝটকা খায়। সাথে বেশ অবাক হয়, কেননা তার সামনে প্রপোজ করার জন্য হাঁটু পেয়েছিল সে তো সামনেই নেই, বরং তার সামনে দাঁড়িয়ে আছে সাব্বির। সাব্বিরকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বাসা থেকে উঠে দাঁড়ায়। ফারুক লজ্জায় কিছু বলতেই পারছে না। তা দেখে সাব্বির বলে ওঠে, আরে ভাই, তুমি কেলেঙ্কারি করলে? তাড়াতাড়ি চলো এখান থেকে, সবাই হাঁ করে তাকিয়ে আছে তোমার দিকে। মানে তুই আমার সামনে কি করছিস? রানী কোথায়? তখন সাব্বির শুরু থেকে সব খুলে বলে। চলুন তাহলে শুনে আসি। যখন ফারুক রানীর সামনে গিয়ে প্রপোজ করার জন্য চোখ বন্ধ করে হাঁটু মুড়ে, ঠিক তখনই রানী একটা ভেংচি কেটে চলে আসে আর মনে মনে বলে ওঠে, বেটা খচ্চর, দাঁড়া, আমায় প্রপোজ করা বের করছি। এই রানীকে এত সহজ না পটানো। এই বলে রানী হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ফারুক এই কথা শুনে আবারও একটা টাসকে খায়, আর সাথে লজ্জাও পায়, আর বলে ওঠে, কীরকম মেয়ে রে বাবা! দুষ্টু দেখেছি, কিন্তু এর মতো পাজি মেয়ে আর একটাও দেখিনি। এইগুলা বলছে আর কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে মাথা নিচু করে। অন্যদিকে কলেজ ক্যাম্পাসের ছেলে মেয়েগুলো তাদের কর্মকাণ্ড দেখে অট্টহাসিতে মেতে ওঠে। এইভাবে দেখতে দেখে কলেজের সময় পেরিয়ে যায়। সবাই কলেজ থেকে বের হয়ে আসে। রানী ও তার কিছু বান্ধবী একসাথে পায়ে হেঁটে আসছে, আর তাদের পিছু পিছু আসছে ফারুক। ফারুককে দেখে রানীর এক বান্ধবী আশা বলে ওঠে, আই রানী, দেখ তো তোর বিয়ার মেয়ে বয়ফ্রেন্ড আসতেছে। এখন কি করবি বল? তোকে তো আজকে প্রপোজ করেই ছাড়বে। ও তুই দাঁড়া,
ব্যাটাকে দেখাচ্ছি মজা। আমার পেছনে আজকে তো ওকে নাকানি চুপানি খাইয়েই ছাড়বো, না হলে আমার নামও রানী না। মানে তুই কি করতে চাইছিস বল তো শুনি। তোর মাথায় যে কখন কি চলে সেটা তুই ভালো করে জানিস। শোন, ওইখানে যত গরিব দুঃখী ছেলেপেলে আছে সবাইকে এখানে নিয়ে আয়। আর সামনে যে ওই 5 স্টার হোটেলটা দেখতে পাচ্ছিস, আমরা সেখানে সবাই মিলে যে যার পছন্দর খাবার খাবো। আর ওই ছেলেটাকে দেখিয়ে দিয়ে আমরা মানে মানে কেটে পড়বো। তারপর দেখি সে আমার পিছু নেয় কিনা। ওয়াও, তোর মাথায় দারুণ বুদ্ধি এসেছে। পেটও ভরবে, তাও আবার ফ্রিতে। তুই তাহলে রেস্টুরেন্টের ভিতরে যা, আমি সবাইকে নিয়ে আসছি। এই বলে আশা আশেপাশে যত লোক ছিল সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। তারপর যে যার মতো করে ওরা খাওয়া দাওয়া শুরু করে দেয়। অন্যদিকে সাব্বির ও ফারুক ঢুকে পড়ে সেই রেস্টুরেন্টে। তারাও খাবার অর্ডার করেন, খাবার খাচ্ছে আর চোখে তাকাচ্ছে রানীর দিকে। রানীও তাদের দেখে মুচকি একটা হাসি দিচ্ছে। ফারুক রানীর এমন হাসি দেখে বেশ চিন্তিত। সে বুঝতে পারছে না তার হাসি দেওয়ার কারণটা কি। তবে কি সে প্রেমে পড়ে গেল নাকি? এসব ভাবছে ফারুক। আর ওইদিকে রানী ভাবছে আজকে যে করেই হোক এর পুরো পকেট ফাঁকা করবে। আজকে জব্দ শিক্ষা দেবে ছেলেটাকে, তাহলে আর কোনোদিন তার পিছু ঘুরবে না এই ছেলেটা। অন্যদিকে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো করে বের হতে থাকে। তাও আবার খাবার সাথে নিয়ে নিয়ে অর্থাৎ নিজে তো পেট পুড়ে খেয়েছে, সাথে আবার টোপলা বেঁধে নিয়েছে। তা দেখে ফারুক ভাবছে হলোটা কি, আজকে সবাই বুকিং করে নিয়েছে, সবার খাচ্ছে আবার বেঁধেও নিয়ে যাচ্ছে। সবার যখন খাওয়া দাওয়া শেষ তখন রানী ও আশা যায় হোটেল ম্যানেজারের ক্যাশ কাউন্টারে এবং সেখানে গিয়ে ম্যানেজারকে অনেক বুঝিয়ে দেখিয়ে দেয় ফারুককে। ফারুকের কাছ থেকে সকল খাবার দাওয়ার দাম নিতে বলেছে। বিল হয়েছে প্রায় 1,885,000 টাকা। এই পুরো টাকায় ফারুকের কাছ থেকে নিতে বলে চলে যায় রানী ও আশা। পেছনে ঘুরে একটা মুচকি হাসি দেয় ফারুকের দিকে। এদিকে রানী চলে যাচ্ছে বলে ফারুক খাওয়া দাওয়া বন্ধ করে চলে আসে ক্যাশ কাউন্টারে বিল পে করতে এবং বলে ওঠে বিল কত হয়েছে। অতঃপর ম্যানেজার বলে ওঠে 1,885,000 টাকা। ফারুক ম্যানেজারের কাছ থেকে এত টাকা বিলের কথা শুনে তো একেবারে তো মাথায় হাত। অতঃপর ফারুক ম্যানেজারকে বলে এত টাকা বিল কিভাবে হলো, আমরা তো এত খাবার খাইনি। ম্যানেজার তারপর সব ঘটনা খুলে বলে। এটা শুনে তো ফারুক আবারও এক টাসকে খায় আর মনে মনে ভাবতে থাকে যে করে হোক এই মেয়েকে তার লাগবে, এই হবে তার অর্ধাঙ্গিনী। অতঃপর ফারুক আর কোনো কিছু না ভেবে ক্যাশ কাউন্টারে একটা চেকবুক সাইন করে দিয়ে চলে আসে। তারপর রানীকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে একসময় পেয়ে যায়। তারপর দৌড়ে গিয়ে তার সামনে যায় আর বলে ওঠে, কি ম্যাডাম, কি ভেবেছিলেন বিল পে করতে পারবো না? আরে এ ফারুকের টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই। আপনি শুধু বলুন কি করতে হবে, একটা ফোনে আমার 100টা BMW কার আপনার সামনে হাজির হবে। আর আপনি আমাকে কি টোকাই মাস্তান ভেবেছেন? এ শহরে এত বড় কলিজা কারো হয়নি যে আমাকে টক্কর দিয়ে চলবে। আমি চাইলে দিন দুপুরে প্রকাশে মার্ডার করতে পারি, আমার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা কারও নেই। আর যে আমার বিরুদ্ধে একবার কথা বলে সে আর পরের দিন সূর্যের আলোটা দেখতে পায় না। ত্যাগ করতে হয় এই পৃথিবীর সুন্দর মায়া। তোমায় একটা কথা বলতে পারি? প্রথম দেখাই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে প্রথম আমি আমার জীবনের সাথে, আমার অস্তিত্বের সাথে মিশিয়ে ফেলেছি তোমাকে। আমি কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি, কেন জানি না। তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। খেতে বসতে গেলেও শুধু তুমি, বেরোতে গেলেও তুমি, ঘুমাতে গেলেও তুমি, বাথরুমে গেলেও তুমি, কাউকে মারতে গেলেও শুধু তোমার প্রতি ছবিটা ভেসে আসে আমার সামনে। এর মানে যদি হয় ভালোবাসা, তাহলে আমি তোমাকে ভালোবাসি। এর মানে যদি হয় প্রেমে পড়া, তাহলে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমায় আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও না। এ কথা শুনে তো রানী এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছে ফারুকের দিকে। কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। তাই এবার বলে ওঠে, আমার কিছুদিন সময় লাগবে, আমি আমার উত্তরটা কিছুদিন পর জানাচ্ছি। এই বলে রানীও আশা চলে যায় সেখান থেকে। সাব্বির ও ফারুক চলে আসে সেইখান থেকে। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। এই কয়েকদিনে রানীকে ডিস্টার্ব করতে ভুলেনি ফারুক। এই কয়েকদিন বেশ চালিয়েছে রানীকে। তার এরকম জ্বালানিতে তার প্রেমে পড়তে বাধ্য হয়েছে রানী। তাই রানী ভেবেছে আজকে হ্যাঁ বলে দেবে। ফারুক আজকেও কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাই ফারুক বলে ওঠে সে তার প্রস্তাবে রাজি কিনা। রানীও বলে দেয় হ্যাঁ, তার প্রেমে সে সাড়া দেবে। চলতে থাকে এইভাবে তাদের প্রেমের পর্ব। এইখানে সেইখানে
তেখানে মেখানে রাস্তার ধারে একসাথে ফুচকা খাওয়া, একে অপরকে খাইয়ে দেওয়া, রিকশায় সারা শহরটা ঘুরে দেখা। অন্যদিকে ফারুক নতুন প্রেমে পড়ায় অনেকেই জ্বলছে। ফারুককে কিভাবে তার এই রাজত্ব থেকে সরাবে পরিকল্পনা করতে লেগে বসেছে। তাই এই বিশ্বস্ত সঙ্গীরা বিশ্বাসঘাতকতা করতে চলেছে তার সাথে খুব শীঘ্রই। সাব্বির হলো তার কলিজার টুকরা, বিশ্বস্ত বন্ধু। তারা 7 বন্ধু মিলে পুরো শহরটাকে কন্ট্রোল করে। যেখানে বেআইনি কাজকর্ম চলে সেখানে ফারুক ও তার বন্ধুরা মিলে ঝাঁপিয়ে পড়ে। তাদের এরকম বন্ধুত্ব দেখে অনেকেরই সহ্য হচ্ছে না। অনেকবার চেষ্টা করে তাদের এই বন্ধুত্ব ভাঙার জন্য, কিন্তু পারে না। তাদের এই রকম এক গ্যাং দেখে গ্যাংয়ের নাম দেওয়া হলো ক্যাপ্টেনশিপ, আর ফারুকের নাম দেওয়া হয় ছদ্মবেশী ক্যাপ্টেন। এইভাবে চলতে থাকে রানী ও ফারুকের প্রেমের পর্ব। অন্যদিকে ফারুকের রাস্তা থেকে কিভাবে সরাবে লেগে পড়েছে তার আপনজনেরা। মন্ত্রী নীল, আকাশ, জিহাদ, বাবু, সোম, রোহান, তারিকুল একটা অন্ধকার রুমে বসে আছে আর পরিকল্পনা করছে কিভাবে কি করবে। অন্যদিকে ফারুক শহরের বাইরে যাবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্য। এমপি সাহেব তাকে পাঠাচ্ছে একটা গোপন কাজের জন্য। এদিকে মন্ত্রী সাহেব নীল, আকাশ, জিহাদ, বাবু, সোম, রোহান, তারিকুল বসে পরিকল্পনা করছে কিভাবে ধ্বংস করবে ফারুককে এবং কিভাবে তাকে ফাঁসিয়ে দেবে মিথ্যে ষড়যন্ত্রে। মন্ত্রী লোভ দেখায় তার বাকি বন্ধুত্বকে। তারাও রাজি হয়ে যায় শুধু সাব্বির বাদে। মন্ত্রী সাহেব হলো ফারুকের 1 নম্বর শত্রু। তাই মন্ত্রী সাহেব ষড়যন্ত্র করে তার বন্ধুদেরকে হাত করে নেয়। অনেক টাকায় লোভ এবং ভালো পজিশনে সেটেল করে দেওয়ার কথা বলে। ফারুক আজকে চলে গেছে শহরের বাইরে সবাইকে বিদায় দিয়ে। এই সুযোগে মন্ত্রী সাহেব নীল, আকাশ, জিহাদ, বাবু, সোম, রোহান, তারিকুল। এখন সন্ধ্যা 7টা বাজে। সাব্বির একা গাড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে। পরপর কয়েকটা গাড়ি তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। সাব্বির কোনো কিছু বুঝে ওঠার আগে হামলা করে তার উপর। সেই গাড়িগুলা ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে আসে একটা অন্ধকার রুমে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে। তার চোখের সামনে একটা 200 ওয়াটের লাইটের হলদে রঙের বাতি জ্বলছে। সাব্বির মিটমিট করে চোখ খুলছে, তাকিয়ে দেখে মন্ত্রী সাহেব, নীল, আকাশ, জিহাদ, বাবু, সোম, রোহান, তরিকুল সবাইকে একসাথে দেখে বেশ চিন্তিত হয় সাব্বির। তাই সাব্বির সবার উদ্দেশ্যে অবাক হয়ে বলে ওঠে বিস্মিত চোখে এবং করুণ সুরে, তোরা সবাই এখানে কি করছিস? তোরাই তাহলে আমার কিডন্যাপ করেছিস? তোরা আমার বন্ধু হয়ে এটা করতে পারলি কি করে? তোরা এটা আমাদের সাথে করতে পারলি? বন্ধু হয়ে শত্রুতা করতে পারলি? আমাদের সাথে কেন এমন করলি এমনটা? তোকে তুলে আনার একটাই কারণ, তোকে তুলে এনেছি মারবো বলে। মন্ত্রী সাহেবের সাথে আমরা হাত মিলিয়েছি তোদের দুজনকে মারবো বলে। আজকে তোকে মারবো, তারপর তোর প্রাণের বন্ধু ফারুককে মারবো। তোদেরকে মারতে পারলে এই গ্যাংয়ের রাজা হব আমি, এবং মন্ত্রী সাহেব আমাদেরকে বিভিন্ন কাজের জন্যে সেটেল করে দিবে বলেছে, সাথে 5 কোটি টাকা দিবেন। সাব্বির নীলের মুখে এরকম কথা শুনে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। কি বলবে, কোনো কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। প্রিয় বন্ধুগুলো যে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে বুঝতে পারেনি তারা। তাই এভাবে সাব্বির আহত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে জ্বরজ্বলিত কণ্ঠে মৃদু হেসে বলে ওঠে, হা, তোরা হয়তো আমাকে এখনো একা পেয়ে মারছিস, কিন্তু তোদেরকে ফারুক কখনোই ছাড়বে না, কারণ তোরা তার কলিজা হাত দিয়েছিস। তোদের ভালোর জন্যই বলছি, এখন আমায় মেরে ফেল, নয়তো পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। যদি আমি বেঁচে যাই তো? তোরা যা বলেছিস, শালা দুটোকে বাঁচিয়ে রেখে লাভ নেই। এদের সাথে কাজ করে কোনো কিছুই পাইনি, শুধু হুকুমের দাস বেঁচেছিলাম। মন্ত্রী সাহেব, এখন তাহলে শালাটাকে উপরে পাঠিয়ে দেই। অতঃপর মন্ত্রী সাহেব একটা মুচকি হাসি দিয়ে হ্যাঁ সূচক জানায়। সাথে সাথে যে যার মতো মারতে শুরু করে সাব্বিরকে। মারতে মারতে আধমরা করে ফেলে। অতঃপর নীল নামের সেই ছেলেটি একটা বন্দুক বের করে পরপর কয়েকটা গুলি করে তার পায়ে। তারপর মন্ত্রী সাহেব, নীল, আকাশ, জিহাদ, বাবু, সোম, রোহান, তরিকুল সবাই বন্দুক বের করে একসাথে। তারপর 1, 2, 3 বলে শুট করে দেয়। মুহূর্তের মধ্যে সাব্বিরের বুকটা গুলির আঘাতে খণ্ড খণ্ড হয়ে যায়। বুক বলতে আর বুকের কোনো অস্তিত্বই নেই। এইভাবে সাব্বিরকে কুকুরের মতো মেরে অট্টহাসিতে মেতে ওঠে সবাই মিলে। তারপর লাশটাকে ফেলে দিয়ে আসে কোনো এক ময়লার ডাস্টবিনে। অন্যদিকে ফারুকও সব কাজ মিটিয়ে ব্যাক করে আবার তার শহরে ঢুকতেই পুলিশ বাহিনী ঘিরে ফেলে তাকে। হাজার হাজার বন্দুক তাক করে তার সামনে। কোনো কিছু ভেবে ওঠার আগেই তার উপরে বেশ কয়েকটা জাল পড়ে। তারপর কয়েকটা রশি পড়ে তার শরীরের উপর। মুহূর্তের মধ্যে রশি ও জাল দিয়ে বেঁধে ফেলে ফারুককে। সবাই ভয়ে ও আতঙ্কে আছে, কারণ ফারুক একবার খেপে গেলে তাকে সামলানোটা বেশ কষ্টকর।
তাই সবাই তাকে আটকানোর আগে পরিকল্পনা করে এসেছে কিভাবে তাকে আটকানো করবে। ফারুক যাতে কোনোভাবে পালাতে না পারে সেই জন্য জাল ও রশি দিয়ে তাকে চারপাশ দিয়ে ভালো করে বেঁধে ঘিরে রেখেছে। অতঃপর কয়েকজন মিলে তাকে গাড়িতে তুলে কিছুক্ষণের মধ্যেই থানায় চলে আসে। থানায় এসে তাকে একটা লোহার গেটে আটকে রাখে। ফারুক ওসির কাছে জানতে চায় কী কারণে তাকে ধরে আনা হয়েছে। ওসি জানায় তাকে খুনের মামলায় তাকে জেলে আটকে রাখা হয়েছে। অতঃপর তার সামনে একটা ভিডিও তুলে ধরে। চলুন তাহলে ভিডিওটাতে কী ছিল দেখে আসি। অতীত। তোকে আজকে মেরে ফেলবো। তোর বাবার জন্য আমার কোটি কোটি টাকা লস হয়েছে। তোর বাবা আমার ড্রাগস স্মাগলিং, হীরা পাচার, সোনা পাচার, নারী পাচার বন্ধ করে দিয়েছে। তাই তোকে আজকে মেরে সব প্রতিশোধ নেব। মানে তুমি এসব কি বলছো? তুমি আমাকে মারতে পারো না। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমি জানি তুমি আমার সাথে মজা করছো। এই চপ, এটা কোনো সার্কাস নয় যে তোর সাথে আমি মজা করব। তোকে আজকের মতো হবে, এটাই ফাইনাল। এটা বলে ফারুক আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে পকেটের পেছন থেকে একটা চাকু বের করে। পরপর পোঁচ মারে কয়েকটা রানীর পেটে। রানী ফারুকের এরকম কাণ্ডে হতবাক। ফারুক আর কোনো কিছু না ভেবে টান মেরে গলায় হালকা কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে তার সামান্য। অতঃপর ফারুক সেখান থেকে চলে যায়। এই ভিডিওটা দেখে ফারুক একেবারে থ মেরে বসে পড়ে ফ্লোরে। ওসি জানায় তাকে ডিআইজি সাহেব মেয়েকে খুন করার দায়ে তাকে আটক করা হয়েছে। ফারুক কোনো কিছুই বুঝতে পারছে না। সে তো জানে না রানীকে খুন করেনি। সে তো রানীকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। না, ফারুক আর কোনো কিছুই ভাবতে পারছে না। ভেঙে পড়ে অঝোর কান্নায়। এইদিকে সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে শুধু একটাই খবর পেয়ে এমপি সাহেব এসে দেখা করে যায় ফারুকের সাথে এবং পুরো ঘটনা খুলে বলে তাদের সাথে কি কি হয়েছে। তারপর নীল, আকাশ, জিহাদ, বাবু, সোম, রোহান, তারিকুল এরা যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং কিভাবে সাব্বির ও রানীকে হত্যা করেছে সবটা খুলে বলে। সাথে তারা যে একটা মন্ত্রী সাহেবের সাথে হাত মিলিয়েছে সেটাও। সাব্বির ও রানীকে নৃশংসভাবে হত্যা করার কথা শুনে ফারুক এর রাগে কটকট করছে। হাতগুলো মুষ্টি বন্ধ করে ফেলেছে, পায়ের রগগুলো ফুলে উঠেছে, চোখ দিয়ে লাল রক্তের ধারণ করছে। বোঝা যাচ্ছে সে অনেক রেগে গেছে। সে যখন একবার রেগে যায় তাকে সামলানোটা বেশ কষ্টকর হয়ে যায়। একমাত্র তাকে শান্ত করতে পারে রানী, কারণ সেই রানীকেই বড্ড বেশি ভালোবাসে আর সেই রানীকেই তারা নৃশংসভাবে হত্যা করেছে। ছাড়বে না সে কাউকে। তাই একবার ফারুক এমপি সাহেবের দিকে কাঁদতে কাঁদতে বলে ওঠে, কাউকে ছাড়বো না, আমি কাউকে না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম কি হতে পারে সেটাই এবার তারা বুঝবে। এই ফারুক কি জিনিস এবার সেটা হাড়ে হাড়ে টের পাবে বিশ্বাসঘাতকরা। এই রাফিয়ান জগৎটা যত সহজ মনে হয় ততটা সহজ নয়। এখানে পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে অত পেতে আছে হাজারো বিপদ। এখানে সবসময় বুলেটের শক্তি দিয়ে কাজ হয় না, হয় মাস্টার মাইন্ড গেম খেলে, যেটা সবার মাথায় থাকে না। আপনি দ্রুত আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো দেশের বাইরে গিয়েছিলাম, তাহলে আমার মতো আরেকজন কিভাবে রানীকে মারলো? অতঃপর এমপি সাহেব ফারুকের কথা শুনে মুচকি হাসি দিয়ে বললেন, তুমি যেদিন একটা গোপন কাজে শহরের বাইরে যাও সেদিনই সাব্বিরকে তারা হত্যা করে এবং তোমার মতো একটা মাস্ক পরে রানীকেই তার সঙ্গে করে নিয়ে যায় একটা পুরনো বাড়িতে, আর সেখানেই তাকে নৃশংসভাবে হত্যা করে তোমার মুখের মুখোশ পরে। তাই তোমায় সবাই ভাবছে তুমি খুন করেছো, কিন্তু সত্যিই তো তুমি সেই দিন শহরেই ছিলে না। আর আমার পক্ষে তোমাকে জেল থেকে বের করাটা সম্ভব নয়, কারণ তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে এবং পুলিশ তোমাকে আটক করেছে, সাথে ডিআইজির মেয়েকে হত্যা করেছে বলে। ডিআইজি কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? তোমাকে জেল থেকে বের হয়ে আসার জন্য তোমায় নিজেই নিজের সাথে লড়াই করতে হবে, তবে তুমি জেল থেকে বের হতে পারবে। আর হ্যাঁ, আজকে কয়েক ঘন্টা পরে রানীর লাশ দাফন করা হবে। এই বলে এমপি সাহেব সেখান থেকে চলে যায়। ফারুক এটা শুনে আবারও পিছিয়ে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। ফারুকের এবার বড্ড বেশি রাগ হচ্ছে। কেন সে সেদিন শহরের বাইরে গেল? আর এতদিন কি করে বন্ধু নামে সন্তুদের সাথে এত বন্ধুত্ব রেখেছিল? সে এবার পুরাই পাগল হয়ে ওঠে, শুরু করে দেয় পাগলামি। দেখেই বোঝা যাচ্ছে যেন পাগলা গারদ থেকে পালিয়ে আসা এক পাগল। জেলখানার দেওয়ালে একের পর এক ঘুষি লাথি মেরে চলেছে ফারুক। মাথা দিয়ে আঘাত করেছে, পা দিয়ে নয়তো হাত দিয়ে, একের পর এক ঘুষি দিয়ে চলেছে দেয়ালের ওপর। তবুও যেন তার হাতের কোনো কিছুই হচ্ছে না, অথচ হাত ফেটে গড় গড় করে রক্ত বেরোচ্ছে।
সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ফারুকের এইরকম তাণ্ডব দেখে জেলখানার মধ্যে আটকে থাকা বাকি সব কয়েদিরা সবাই অবাক, কি করছে এই ছেলেটা? এইভাবে দেয়ালে মারতে থাকলে তো একসময় মরে যাবে। তাই সব কয়েদিরা কিছু একটা ভেবে জেলখানার মধ্যে তাদের খাওয়া দাওয়ার থালা বাসন আছে সেটা হাতে নিয়ে বাজাতে থাকে। জেলখানার মধ্যে হঠাৎ এরকম তাণ্ডব শুনে জেলার সাহেব, কিছু কনস্টেবল, পুলিশ অফিসার দৌড়ে আসে ঘটনাস্থলে। জেলার সাহেব এসে দেখতে পায় ফারুক একের পর এক আঘাত করে চলেছে জেলখানার দেওয়ালে, হাত কেটে রক্ত পড়ছে। তাই তাকে থামানোর জন্য জেলার সাহেব পুলিশদের থামাতে বলে। জেলারের কথা মতো পুলিশ কনস্টেবল অফিসাররা দৌড়ে গিয়ে জেলখানার ভেতরে যায় ফারুককে থামানোর জন্য। 18টা পুলিশ কনস্টেবল ফারুককে ধরেছে, কিন্তু তবুও ফারুককে থামাতে পারছে না। জেলখানার ভেতর সেই পুলিশ কনস্টেবলগুলোকে আধমোড়া করে জেল থেকে বাইরে আসে ফারুক। জেলার সাহেব আটকাতে গিয়েও আটকাতে পারেন না ফারুককে। পালিয়ে আসে ফারুক। যেখানে রানীকে কবর দেওয়া হয়েছিল, অন্যদিকে যে যার মতো লাশ দাফন করে চলে যায় নিজ গন্তব্যে। সেখানে এসে হাজির হয় ফারুক। অন্যদিকে জেলার সাহেব দ্রুত ফোন করে সব ঘটনা খুলে বলে ডিআইজিকে। ডিআইজি সব ঘটনা শুনে দ্রুত যায় আর্মি কমান্ডো ও প্যারা কমান্ডো নিয়ে ঘটনাস্থলে। অতঃপর এসে দেখতে পায় ফারুক তার মেয়ের কবর খুঁড়ে লাশটাকে বের করছে। অতঃপর এই ছিল অতীতের ঘটনা। অতীতটা আপাতত এখানেই শেষ করলাম। চলুন এখন ঘুরে আসি রানীকে যে লন্ডনে নিয়ে চলে গেল চিকিৎসা করানোর জন্য। আদৌ কি সে সুস্থ হবে? তাহলে সেটা শুনে আসি। ডিআইজি সাহেব লন্ডনে গিয়ে সবচেয়ে বড় হাসপাতালে তার মেয়েকে নিয়ে চলে যায়। ডাক্তার সাহেব দ্রুত রানীকে নিয়ে অপারেশন থিয়েটারে রুমে চলে যায়। দীর্ঘ 12 ঘন্টা পর ওটি থেকে বের হয়ে আসেন ডাক্তার সাহেবকে বাইরে দেখে ডিআইজি সাহেব সামনে গিয়ে বলে ওঠেন, ডাক্তার সাহেব, আমার মেয়ে এখন কেমন আছে? আমার মেয়ে ঠিক আছে তো? আসলে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা খুব দুঃখিত যে আমরা আপনার মেয়েকে... কি আমার মেয়ে কি আপনারা বাঁচাতে পারেননি? কেমন ডাক্তার আপনারা? কিসের ডাক্তার? এত বড় বড় ডিগ্রি নিয়ে আপনি কি অর্জন করেছেন? একটা মানুষের রক্ষা করতে পারেন না, সেখানে আপনারা ডাক্তারি পাস কি করে করলেন? আরে মিস্টার, আপনি এত উত্তেজিত হবেন না। আমার পুরো কথাটা তো আগে শুনুন। পুরো কথাটা না শুনেই একাই বকবক করে চলেছেন। কি শুনবো? আমার মেয়ের যদি কোনো কিছু হয় তাহলে আপনাদের প্রত্যেককে দেখে নেব। আরে মিস্টার, আগে আমার পুরো কথাটা তো শুনুন। আমি বলতে চাইছি আপনার মেয়ে এখন আউট অফ ডেঞ্জার। তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আমাদের অপারেশন করতে সময় লেগেছে 12 ঘন্টা। আমরা খুব দুঃখিত, আমরা কাজটা অতি তাড়াতাড়ি করতে পারিনি। অনেক সময় লেগেছে নিখুঁতভাবে করতে গিয়ে। এখন আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ এবং বিপদমুক্ত। আমরা তাকে কেবিনে শিফট করেছি। আপনারা চাইলে দেখা করে আসতে পারেন। তবে হ্যাঁ, রোগে বেশি কথা বলতে বাধ্য করবেন না। এবং আপনি আমার কেবিনে আসবেন। কি হয়েছে? ওনার শরীরে বিভিন্ন ক্ষতস্থান আছে এবং অনেক রক্তক্ষরণ হয়েছে। এসব ঘটনা কি করে ঘটলো আমি আপনার মুখে শুনতে চাই। তাই কেবিনে আসবেন আমার একটু দয়া করে। সত্যি আমার মেয়ে এখন বিপদমুক্ত। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার সাহেব, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর বেস্ট ওয়েলকাম। আর এটা আমাদের দায়িত্ব ছিল, এটা আমরা প্রতিনিয়তই করে থাকি। সো আমাদেরকে ধন্যবাদ না দিয়ে আল্লাহ তাআলার প্রতি প্রশংসা করে থাকুন, কারণ তিনি চেয়েছেন বলে আপনার মেয়ে আপনার কোলে আবারও ফিরে এসেছে। এই বলে ডাক্তার সাহেব তার নিজের কেবিনে চলে যায়। অন্যদিকে ডিআইজি সাহেব তার মেয়ের সাথে দেখা করতে কেবিনে চলে যায়। কেবিনে গিয়ে দেখতে পায় রানী এখনও চোখ বুজে ঘুমাচ্ছে। বেশ মায়াবী লাগছে রানীকে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডিআইজি সাহেব রানীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অন্যদিকে ফারুক পাগলের মতো সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। তারপর ফারুক ভালো করে লক্ষ্য করে দেখে রানী আর নেই। রানীর লাশটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এটা দেখে আরও পাগল হয়ে ওঠে। তন্ন তন্ন করে খুঁজতে থাকে পুরো মরুভূমি শূন্য এলাকাটাকে, কিন্তু কোথাও রানীর লাশটাকে খুঁজে পায় না। অন্যদিকে আরও বেশ কয়েকজন অফিসার আসে। আবারও সংঘর্ষ লেগে যায় ফারুকের সাথে তাদের, কিন্তু ফারুকের সাথে পেরে উঠছে না তারা কোনো মতেই। তাই এবার আকাশের উপর থেকে হেলিকপ্টার করে ফারুকের ওপর জাল ফেলতে 3টি হেলিকপ্টার থাকে। ফারুকের ওপর পরপর এতগুলো জাল পড়ে যাওয়ার কারণে ফারুক কোনো কিছুই বুঝতে পারছে না। চারিদিক দিয়ে বাকি অফিসাররা রশি ফেলতে থাকে ফারুকের ওপর। জাল ও রশি দিয়ে বেঁধে ফেলা হয় ফারুককে। বেঁধে ফেলে তাদের নিজেদের আয়ত্তে। তবুও ফারুককে আটকে রাখতে পারছে না। এটা দেখে বাকি অফিসাররা ঘুমের ইঞ্জেকশন ফায়ার করে। এইগুলা ইঞ্জেকশনের সিরিজ দিয়ে লাগে ফারুকের শরীরে। ফারুকের পায়ে তো হাতে, আর একটা পেটে, তো ঘাড়ে, মাথায়, কপালে একের পর এক ঘুমের ইঞ্জেকশনের সিরিজ এসে
গেঁথে যেতে লাগে তার শরীরে। তবুও ফারুক তারা সামলাতে পারছে না, এতটাই পাগল হয়ে উঠেছে ফারুক। ফারুকের এমন করুণ অবস্থা দেখে তাদের ডিফেন্সের এক অফিসার বলে ওঠে, স্টপ! সবাই গুলি করা বন্ধ করো। আমি আর তার যন্ত্রণা দেখতে পাচ্ছি না। শুধু একটা মানুষ, তাকে যতগুলো ইঞ্জেকশনের সিরিজ তার শরীরে গাঁথা হয়েছে, তাতে যদি একটা হাতের শরীরে গাঁথা যেত, আমার মনে হয় সেকেন্ডের মধ্যে সে হাতিটা মাটিতে লুটিয়ে পড়তো। কিন্তু এই মারুফ এতটাই হিংস্র ও ভালোবাসার টানে ছুটে এসেছে তার প্রেমিকার লাশটাকে উদ্ধার করতে। আমরাও মানুষ, আমাদেরও মনুষ্যত্ব আছে, তাই তাকে আর কেউ ফায়ার করবে না। আমার মনে হয় সে এখন নিজ থেকে দুর্বল হয়ে পড়বে এবং সে ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে তাকে ডান্ডা, ভেড়ি এবং হ্যান্ডকাপ পরাবে। অফিসারের মুখে এরকম কথা শুনে বাকি সব অফিসারগুলো গুলি করা বন্ধ করে দেয়। এদিকে ফারুকও নিস্তেজ হয়ে যায়, চোখগুলো আর মেলে রাখতে পারছে না সে। বন্ধ হয়ে আসে তার চোখ জোড়া, সে আর কোনো কিছুই দেখতে পারে না। আবছা আবছা কিছু ভাবছে তার চোখের সামনে। কিছুক্ষণের মধ্যেই ফারুক মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর সকল অফিসার মিলে ফারুককে ডান্ডা, ভিডিও, হ্যান্ডকাপ পরিয়ে ঘুমন্ত অবস্থায় নিয়ে যায় কয়েদিখানায়। সেখানে এনে আটকে রাখে একটা লোহার খাঁচায়। একটা লোহার শিকড় দিয়ে তার হাত পা বেঁধে রাখে, যাতে সে কোনোভাবে জেল ভেঙে পালাতে না পারে। এইদিকে এত পুলিশের মার খাওয়ার কারণে ইঞ্জেকশনের সবুজ তার শরীরে ফুটার কারণে সে বেশ ক্লান্ত। এখনো চোখ মিলে তাকায়নি, সে ঘুমিয়ে আছে। এখন সে ঘুমন্ত অবস্থায়। এইদিকে মিটমিট করে চোখ খুলছে রানী। ডিআইজি সাহেব নিজের মেয়েকে চোখ খুলতে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সাথে বলতে থাকে, আমার মেয়ে চোখ খুলেছে, আমার মেয়ে বেঁচে উঠেছে। কি রে মা, তোর এখন কেমন লাগছে? তুই এটা কেমনে করতে পারলি? আমায় এই পৃথিবীতে একা রেখে তুই কেমনে ওপারে চলে যাচ্ছিলিস? রানী নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। পাশে তাকিয়ে দেখতে পায় তার বাবা তার হাত ধরে কাঁদছে আর কি যেন বলছে। এটা দেখে এবার রানী কাঁদতে কাঁদতে বলে ওঠে, বাবা, সত্যি আমি বেঁচে আছি? ওই বিশ্বাসঘাতক ফারুক আমার ভালোবাসার মূল্য দিতে পারেনি বাবা। সে আমার নিজের হাতে হত্যা করেছে। ওকে আমি কোনোদিন ক্ষমা করব না। তুমি ঠিকই বলেছিলে বাবা, রাস্তার ছেলে কখনো মানুষ হতে পারে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। শুধুমাত্র তার জন্য আমি তোমাকে অনেক অবহেলা ও অনেক কটু কথা বলেছি। আমার কাছে তোকে মাপ চাইতে হবে না মা, আমি সব জানি। ওই রাস্কেলটা তোকে খুন করেছিল। আমরা আর ওই শহরে যাব না। আমি ট্রান্সফার নিয়ে অন্য শহরে যাচ্ছি। আমরা রাজশাহী যাব। তোকে আর কিছুদিন পরে রিলিজ করে দিবে। তবে আমি একটা কথা বুঝলাম না মা, তুই বলেছিলিস সে তোকে খুন করেছে, কিন্তু আবার সেই জেল ভেঙে এসে তোকে কবর খুঁড়ে কবর থেকে তুলে এনেছে। এ খবরটা পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই, আর গিয়ে দেখি সত্যি সে তোকে মাটির উপরে বের করেছে। এবং আমি তাকে গ্রেফতার করতে বললে তার সাথে আমার অফিসারদের সংঘর্ষ লেগে যায়। তার কয়েক ঘন্টা পরে আমি দেখি তুই নড়াচড়া করছিস। তোর হাত পা নড়াচড়া করতে দেখে আমি রফিককে নিয়ে চলে আসি এই লন্ডনের শহরে তোর চিকিৎসা করানোর জন্য। তুই মরিসনি মা, তুই তখনও বেঁচে ছিলিস। ডাক্তার জানিয়েছে তুই কিছুক্ষণের জন্য কোমায় চলে গেছিলিস। ভালোবাসার মানুষটা এভাবে ধোকা দিবে সেটা তুই সহ্য করতে না পেরে কয়েক মুহূর্তের জন্য তুই কোমায় চলে গিয়েছিলিস। এবং তোকে ওই রাস্কেলটা খুন করেছিল নৃশংসভাবে। এটা দেখে আমরা ভেবে নিয়েছিলাম তুই মৃত, তাই আমরা তোকে দাফন করে চলে আসি। আর অতঃপর এই ছিল ঘটনা। আমি সবই বুঝলাম, কিন্তু এই জিনিসটাই বুঝতেছি না যে ওই রাস্কেলটাই তোকে মারলো, আবার সেই জেল ভেঙে তোকে কবর খুঁড়ে উপরে তুললো। আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এই রহস্যের জট একমাত্র ওই শহরে গেলেই পাবো। তবে আমি আর তোকে ওই শহরে নিয়ে যাব না। আমি রাজশাহীতে ট্রান্সফার নিয়েছি। সেখানে তোকে রেখে আমি ওই শহরে আবার যাব ছদ্মবেশে তদন্ত করতে এ বিষয়ে। তুই আর কথা বলিস না মা, তুই এখন একটু রেস্ট নে। তোর শরীর অনেক দুর্বল। আমি একটু বাইরে থেকে আসি তোর খাবার নিয়ে। এই ডিআইজি সাহেব চলে যান। এদিকে রানীর গম্ভীর
চিন্তায় মগ্ন। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না সে শুধু একটা কথাই ভাবছে, কি করে পারলো ভালোবাসার মানুষটা তাকে খুন করতে। এইসব ভাবছে আর অঝরে কাঁদছে রানী। এইভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর ডিআইজি সাহেব এসে রানীকে ঘুম থেকে উঠিয়ে কিছু খাবার ও ওষুধ খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। এইভাবে কেটে যায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ ফারুককে কেউ ভয়ে জেলখানা থেকে বের করেনি। আজ জেলখানা থেকে বের করেছে ফারুককে। সবার সাথে কাজ করছে ফারুক। তখনই হঠাৎ করে ফারুক শুনতে পায় তার সাথে থাকা কিছু কয়েদি তাকে নিয়ে উপহাস করছে আর বলছে, দেখ ভাই, ডিআইজি সাহেবের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সকল প্রকার বেআইনি কাজ করতে চেয়েছিল এবং এসব ডিআইজি সাহেব জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করলে ডিআইজি সাহেবের মেয়েকে খুন করে আজকে হালাই জেল খাটতেছে। হ ভাই, তুই একদম ঠিক কইছস। হালারে তো ফাঁসির দড়িতে ঝোলা উচিত। মনে হয় দিয়ে দেই কানের নিচে 2টা বাড়ি, বুঝুক এই জেলখানাটা কি জিনিস। এসব বলছে আর হাসাহাসি করছে। সাথেও আরও বলছে টাকার লোভে ও টাকার বিনিময়ে নাকি বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা প্রেমিকাকে নির্মমভাবে হত্যা করেছে। এইসব শুনে ফারুকের মাথা যায় একেবারে বিগড়ে। কি থেকে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কয়েদিগুলোকে আরও কিছু বলতে যাবে তখনই ফারুক দৌড়ে গিয়ে তাদের সাথে মারপিট শুরু করে দেয়। তুলকালাম এলাহি কাণ্ড লেগে যায়। মারপিট করতে করতে লেগে যায় তোলপাড় কাণ্ড। এ যেন বাকি কয়েদিরা তাদের সিনেমার শুটিং দেখছে। মারতে মারতে আধমরা করে ফেলে ফারুক তাদের। এক পর্যায়ে পায়ের কাছে দেখতে পায় একটা লোহার পোল। সেটা নিয়ে ঝিকে মাটি থেকে উকড়ে ফেলে ফারুক। পোলটা হবে 30 থেকে 35 কেজি। এত বড় ওজনের একটা পোল ঘাড়ে তুলে নেয়। যখনই মোল্লা নামে সেই কয়েদিটাকে মারতে যাবে ঠিক তখনই তার চোখের সামনে ভেসে আসে রানীর ছবিটি। সে একদিন রানীকে কথা দিয়েছিল কোনোদিন আর অকারণে মারপিট করবে না। শুধু নিজেকে রক্ষার ক্ষেত্রে যদি মারপিট করতে হয় তবে সে করবে, এর ব্যতীত আর মারপিট করবে না। সেদিন থেকে ফারুক আর কারোর সাথে তেমন মারপিট করেনি। কাজকর্ম ছেড়ে দিয়েছিল বলতে গেলেই। একজন ভালো মানুষ হয়ে উঠতে চেয়েছিল। রানীর ছবিটা ফারুকের চোখের সামনে ভাসতেই ফারুক কাঁধে থেকে পোলাটা মাটিতে ফেলে দেয়। বাস্তব মনে করে ফারুক রানীর ছবিটাকে ছুঁতে যায়। ঠিক তখনই মাটিতে পড়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে ফারুক। অন্যদিকে ওই কয়েদিগুলো মাটি থেকে উঠে ফারুকের একের পর এক মারতে থাকে। মারতে মারতে আধমরা করে ফেলে ফারুককে। তখনই সেখানে পুলিশ এসে তাদেরকে আলাদা করে দেয় আর ফারুককে মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। অন্যদিকে এমপি সাহেব ফারুকের জামিনের জন্য কোর্টে অ্যাপ্লাই করে। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে ফারুককে বেকসুর খালাস করে দেয় ম্যাজিস্ট্রেট। অতঃপর হসপিটাল থেকে নিয়ে আসে ফারুককে এমপি সাহেবের বাড়িতে। এইভাবে দেখতে দেখতে কেটে যায় আরও 2 সপ্তাহ। এদিকে রানী পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং তারা লন্ডন থেকে রাজশাহীতে ব্যাক করেছে। রাজশাহীর একটা বিখ্যাত নামকরা কলেজে ভর্তি করে দেয় ডিআইজি সাহেব রানীকে। ডিআইজি সাহেব তার পোস্টটি রাজশাহীতে নেয়। এদিকে পুরোপুরি সুস্থ হয়ে যায় ফারুক কাজ ছেড়ে দিয়েছে বলে কাজ করতে পারে না এমনটা নয়। সে হিংস্র থেকে হিংস্র, তাই তার রাগটাকে পরিপূর্ণ করে আরও শক্তিশালী করে তুলেছে। এমপি সাহেবের কাছ থেকে খবর নিয়ে জানতে পারে মন্ত্রী তাদেরকে সেটেল করে দিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে। কাউকে কলেজে ভিপি বানিয়েছে তো কাউকে করা হয়েছে শহরের নেতা। বানিয়েছে আরও অনেক কিছু। কম বেশি সবাই আছে রাজশাহী শহরে। নীল, আকাশ, জিহাদ, বাবু, সোম, রোহান, তারিকুল সবাই মিলে রাজশাহীতে একটা বৃহত্তর নাইট ক্লাবে বসে মিউজিক জুড়ে দিয়ে নাইট ক্লাবে মেয়েদের সাথে উড়াধুরা ডান্সে মেতে উঠেছে। আর এই শহরে চলে এসেছে মেন্টাল ফারুক, যার নাম শুনে মানুষ আতঙ্কে পড়ে যায়। হিংস্র থেকে হিংস্রতায় পরিপূর্ণ হয়ে নতুন রূপে ফিরেছে এই ফারুক। পরের দিন সকালে ভার্সিটিতে প্রবেশ করছে হেলতে দুলতে 4 চোখওয়ালা এক ছেলে। ছেলেটা দেখতে বেশ স্মার্ট, কিন্তু পরনের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে বেশ ময়লা। দেখে বোঝা যাচ্ছে ডাস্টবিন থেকে হয়তো উঠে এসেছে ছেলেটা। কেমন যেন খ্যাট টাইপের ছেলেটাকে লাগছে, তবে বেশ স্টাইলিশ ও ফর্সা। উজ্জ্বল গায়ের রং। গুটি গুটি পায়ে এদিকে আসে ভার্সিটির দিকে। ভার্সিটির মাঝখানে যখন চলে আসে তখনই শুনতে পায় পেছন থেকে কেউ একজন ডাকছে, ওই হিরো, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। ওই কে, শুনতে পাচ্ছিস কি না? ফারুক হঠাৎ কারো এরকম চিৎকার শুনে পেছনে ঘুরে দেখে কিছু ছেলে তাকে ডাকছে। সেও গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেগুলোর কাছে। ছেলেগুলো কাছে যেতে না যেতেই বাবু নামে সে ছেলেটি বাসা থেকে উঠে পর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় ফারুকের গালে। ঠাস ঠাস ঠাস। পরপর এতগুলা থাপ্পড় খেয়ে ফারুক মাটিতে ছিটকে পড়ে। অতঃপর বাবু নামে সে ছেলেটি ফারুকের কলার ধরে উঠিয়ে টেনে তুলে। ফারুক ঠিকই চিনতে পেরেছে এটা আর কেউ নয়, বাবু, ওই বিশ্বাসঘাতকের মধ্যে শ্রেষ্ঠ একজন। ফারুক এত তাড়াতাড়ি শিকার
তার হাতের কাছে পেয়ে যাবে ভাবতেই পারেনি। তাই মনে মনে তার ছেলের একটা হাসি দিয়ে ভাবতে থাকে কিভাবে মারবে এদেরকে, কতটা ভয়ঙ্করভাবে হবে এদের মৃত্যুটা। এসব ভাবছে ফারুক, তখনই হঠাৎ সেই বাবু নামের ছেলেটি আবার বলে ওঠে, কি রে, কই হারিয়ে গেলি? চাঁদের দেশে নাকি? তোকে কি বলছি এতক্ষণ ধরে? এই ভার্সিটিতে নতুন এসেছিস নাকি? নাম কি তোর? ইয়ে মানে ভাইয়া, ইয়ে মানে আমি এবার কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি। কি রে, তোর মুখ দিয়ে তো কোথাও বের হয় না দেখছি। কোন রাজ্য থেকে উঠে এসেছিস? গায়ে তাই তো বেশি দুর্গন্ধ। তুই জানিস আমরা কে? আগে ভাইয়া, আমি তো এই কলেজে আজকেই প্রথম, তাই আমি আপনাদের চিনতে পারিনি। আমি খুবই দুঃখিত। পরের বার থেকে এমন হবে না। এবারের মতো আমায় ছেড়ে দিন। হ্যাঁ, তোকে তো যেতে দেব, তার আগে আমাদের কিছু শর্ত পূরণ কর, তারপর না হয় ভালো ছেলেদের মতো এখান থেকে গুড বয় হয়ে যাস। জি ভাইয়া, বলুন কি সত্য আপনাদের আমি পূরণ করার চেষ্টা করব। আপনাদের সত্যগুলো রাখার, তবু আমায় যেতে দিন প্লিজ। যেতে পারবি, একটাই শর্ত। আর শর্তটা হচ্ছে, ওই যে সামনের যে মেয়েটিকে দেখতে পাচ্ছিস, ওকে গিয়ে তোকে একটা চিঠি দিতে হবে। যদি দিতে পারিস তাহলে এখান থেকে ভালোভাবে যেতে পারবি, আর না হলে তোকে পুরো কলেজ ক্যাম্পাস অর্ধ উলঙ্গ করে এই কলেজে ক্যাম্পাসটা পুরো ঘুরাবো। এবার ফারুক হ্যাঁ সূচক জানিয়ে তাদের কাছ থেকে চিঠিটা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তাদের দেখানো সেই মেয়েটির কাছে। অতঃপর ফারুক মেয়েটির পিছন থেকে ডেকে চিঠিটি দেয়। মেয়েটি চিঠিটি হাতে নিয়ে পড়তে থাকে। পড়া শেষে মেয়েটি হঠাৎ করেই পরপর কয়েকটা ঠাকফুল লাগিয়ে দেয় ফারুকের গালে। ফারুক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে, ভাবছে কেন এই মেয়েটি দিকে মারলো। আসলে চিঠি থেকে প্রেমপত্র লিখে পাঠিয়েছিল মেয়েটিকে দেবার জন্য। অতঃপর মেয়েটি আরো কিছু গালি দিয়ে বলে ওঠে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে প্রেমপত্র দেওয়ার? তোর কত বড় কলিজা যে তুই এই কলেজের ভিপির গার্লফ্রেন্ডকে লেভ লেটার দিস? তুই শুধু দাঁড়া, তোকে আজকে মেরেই ফেলবো। ফারুক এবার মেয়েটির কথা শুনে বেশ ঘাবড়ে যায়। অতঃপর ফারুক আকুতি মিনতি করে মেয়েটিকে বলে ওঠে, প্লিজ আপু, আমার ভুল হয়ে গেছে। আসলে এটা আমার লেখা নয়, এটা ওইখানে দাঁড়িয়ে থাকা ভাইয়াগুলো দিয়েছিল, আর এটা আপনাকে দিতে বলে, তাই আমি আপনাকে দেওয়ার জন্য এটা নিয়ে এসেছিলাম। কিন্তু আমি সত্যিই জানি না এটাতে কী ছিল, আর আমি কলেজে নতুন, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। ওকে, তোকে কিছুই করব না, তবে একটা শর্ত আছে। তোর কাছে এখন যত টাকা আছে সব আমার কাছে দিয়ে দে, তাহলে তোকে আমি এবারের মতো ছেড়ে দেব। আর না হলে জানিস তো কি হতে পারে তোর হাল। অতঃপর ফারুক হ্যাঁ সূচক জানিয়ে পকেট থেকে চকচকে 200 টাকার একটা নোট ধরিয়ে দেয় মাইশা নামের ওই মেয়েটির হাতে। মাইশা 200 টাকার নোট দেখতে পেয়ে ফারুকের উদ্দেশ্যে আবারও বলে ওঠে, খিরে শালা ফকিন্নি, মাত্র 200 টাকা এনেছিস সাথে করে? শোন, এই 200 টাকা আমাদের কিচ্ছু হবে না। আজ থেকে কলেজে যতদিন আসবে আমাদের জন্য টাকা নিয়ে আসবি, নয়তো পুরো কলেজ ক্যাম্পাস নাকানি চুবানি খাইয়ে তোকে ঘুরাবো শালা ফকিন্নি। যা ভাগ এখান থেকে। অতঃপর ফারুক সেখান থেকে মাথা নিচু করে চলে আসে কলেজের ভেতর। মেয়েটি চলে যায় ছেলেদের কাছে। অতঃপর সেখানে গিয়ে বলে ওঠে, হ্যাঁ জানো, শালা আবালটাকে আজকে মাত্র 200 টাকা কর দিয়েছি, আর বলেছি আমাদের জন্য প্রত্যেক দিন টাকা নিয়ে আসতে। চলো আজকে এই টাকা দিয়ে ওড়াধুরা একটা পার্টি হবে। অন্যদিকে সবাই হ্যাঁ সূচক বলে কলেজ থেকে বেরিয়ে পড়ে পার্টি দেওয়ার উদ্দেশ্যে। এমন সময় ফারুক কি যেন একটা কাজে আবার আসে কলেজের মাঠে, আর এসে দেখতে পায় মেয়েটি ছেলেদের সাথে প্ল্যান করে এসব করছে। ফালুন এটা দেখে আবার এক রহস্যময় মুচকি হাসি দেয়। আপনারা ভাবছেন ফারুক বাবু আর রোহানকে চিনতে পেরেছে, অথচ রোহান আর বাবু ফারুককে কেন চিনতে পারলো না? তাহলে শুনুন, তাদের অতীতটা প্রায় 2 মাস হয়ে গেছে ঘটে যাওয়ার। এই 2 মাসে ফারুক নিজেকে একেবারে পাল্টে ফেলেছে। আগের মতো আর নিজের শরীরের চেহারার কোনো কিছুই মিল নেই। নিজেকে পুরো চেঞ্জ করে ফেলেছে ফারুক। আর ফারুক তাদেরকে চিনবে না, এটা কেমন করে হয়? বিশ্বাসঘাতক বলে কথা। অন্যদিকে ফারুক কেউ একজন ঠিকই চিনেছে। কালকে এই শহরে ফারুককে দেখতে হতবাক, সাথে কলিজার পানি শুকিয়ে গেছে তার। হ্যাঁ, ওই ব্যক্তির নাম সোহম। আর সোম হচ্ছে বাবু ও রোহানের দলের ছদ্মবেশে কাজ করে। কখন কি করে সব খবর ফারুকের দলে ছেলেপুলেদের কাছে ট্রান্সফার করে দেয় মুহূর্তের মধ্যে। বেশ কিছু ছেলে ফারুকের হয়ে কাজ করে রোহান ও বাবুর দলে, কিন্তু এই ঘটনা কোনো কিছুই জানে না। এইভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিনে বেশ অপমান হয়েছে ফারুককে।
আজকেও কলেজের খ্যাত সেজে হেলতে দুলতে পা রাখছে ফারুক। তখনই পরপর কয়েকটা মার্সিডিজ কার কলেজের মধ্যে প্রবেশ করে। গাড়িগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম বেরিয়ে আসে কিছু স্যুটবুট পরিহিত লোক। তারপর ওই স্যুটবুট পরিহিত লোকদের মধ্যে একটি লোক গিয়ে নোয়া গাড়ির দরজা খুলে দেয়, আর গাড়ির ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসে। পরনে আছে লাল রঙের একটা কোট, সাথে ম্যাচিং ড্রেস অ্যান্ড চোখে সানগ্লাস, পায়ে কেটস। এগিয়ে আসছে কলেজের দিকে। আপনারা ঠিকই ধরেছেন, এটা আর কেউ না, নীল। নীলকে রিসিভ করতে যায় বাবু আর রোহান। হেঁটে আসছে নীল, বাবুর, রোহান। নীল হলো এই শহরের নাম্বার 1 মাস্তান। বিভিন্ন প্রকার খারাপ কাজে যুক্ত আছে এই নীল। আর নীলের সাঙ্গপাঙ্গ হলো আকাশ, জিহাদ, বাবু, সোম, রোহান, তারিকুল। এই নীল বিভিন্ন গ্যাংয়ের সাথে যুক্ত আছে। ড্রাগস স্মাগলিং, হীরা পাচার, সোনা পাচার, নারী পাচার, অবৈধ কাজকর্মে যুক্ত আছে এই নীল। তার পাশাপাশি মন্ত্রী সাহেবের শহরের নামকরা বিজনেসম্যান বানিয়েছে এই নীলকে। নীলের হাত দিয়ে শহরের বিভিন্ন স্থানে সোনা পাচার হয়। বলতে গেলে নীল এখন কোটিপতি থেকেও বিলিয়নপতি। তার পুরো শরীর সোনা দিয়ে মরে থাকে সবসময়। বিশ্বাসঘাতকরা তো এমনই হয়। আজকে নীল একটা বিশেষ কাজেই কলেজে এসেছে। সেটা আর কেউ না, সেটা হচ্ছে সাথী। সে রোজ সাথীকে রাস্তাঘাটে, কফি শপে, বিভিন্ন স্থানে বিরক্ত করে। সাথী হলো এই শহরের টপ বিজনেসম্যান আফজাল সিকদারের মেয়ে। দেখতে রূপবতী, গণপতি, বেশ স্মার্ট, স্টাইলিশ। দুর্ভাগ্যবশত সাথী এই রাস্তা দিয়েই যাচ্ছিল, মানে নীলের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই নীল হঠাৎ করে আচমকা সাথীর হাত টেনে ধরে আর বলে ওঠে, হাই সুইটহার্ট, কেমন আছো? আমার বিষয়ে কি কোনো কিছু ভাবলে? Don't shout, keep your mouth and you don't touch me. আরে রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে শুধু আমার ভালোবাসার কথা জানাতে এসেছি। তুমি রাজি কিনা সেটা জানতে আসিনি। তোমায় আমার লাগবে, এটা ফাইনাল। আর জানো তো, আমি আমার স্বার্থের জন্য সবকিছু করতে পারি। হ্যাঁ, তুই তো এটাই পারবি। তোর মতো নেমক হারামকে আমি চিনব না, এটা কেমনে হয়? তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার কথা বলার? আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না, যতই লেজটাকে তেল দিয়ে মালিশ করো না কেন। ঠিক তুই তেমনই। তোকে ভালোবাসি বলে কি বড্ড বেশি কথা বলছিস? এটা কিন্তু আমি মেনে নিব না। তোকে আজকে বুঝিয়ে দেব এই নীলকে অপমান করার পরিণাম কি হতে পারে। এটা বলে নীল যখনই সাথীর গালে থাপ্পড় দিতে যাবে, তখনই কেউ একজন নীলের হাতটা ধরে ফেলে। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে এখন তাদের দিকে। সবাই ভাবছে আজকে এ শেষ। কে হতে পারে এই ব্যক্তিটি? সেটি আর কেউ না, সেটা হচ্ছে আমাদের রানী। রানী এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। আর নীল যখনই থাপ্পড় মারতে যাবে, তখনই রানী হাতটা ধরে ফেলে। অতঃপর রানী বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় নীলের গালে। নীল সহ পুরো কলেজ ক্যাম্পাস একেবারে নীরব হয়ে গেছে। সবাই শুধু একটা কথাই বলাবলি করছে, কি হবে আজকে এই রানীর? নীল যতটা ভয়ঙ্কর ও হিংস্র। অন্যদিকে কলেজ ক্যাম্পাসে এক গাছতলায় বসেছিল ফারুক, আর দেখছিল তাদের কীর্তি কর্মের কাহিনী। আর ও ঠিক ছেলেটিকে চিনে ফেলেছে, সেটি আর কেউ না, নীল। নীলকে থাপ্পড় মারার কারণে নীল বেশ লজ্জায় পড়ে যায়। পুরো কলেজ ক্যাম্পাসের দিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এবার সে লজ্জায় মাথা নিচু করে রাগান্বিত কণ্ঠে ও আগুনের লাভায় আকারে চোখগুলো করে বলে ওঠে, এই শালা, কে তুই? আর তোর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেওয়ার? তোর কত বড় কলিজা, তুই এই নীলের গায়ে হাত দিয়েছিস? তুই জানিস এই নীলকে? তোকে আজকে এই পুরো কলেজের ক্যাম্পাসের সামনে ধর্ষণ করব। দেখি তোকে আজকে কে বাঁচায়। এটা বলে নীল এক টানে রানীকে বুকের থেকে অন্যটা টান মেরে নিজের হাতে নিয়ে নেয়। এটা দেখে ফারুক গাছতলা থেকে বসে থাকা অবস্থায় দাঁড়িয়ে যায়। আরও গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে তাদের সামনে। এইদিকে নীল যখনই রানীর শরীরে হাত দিতে যাবে, ঠিক তখনই ফারুক রানীর পিছনে এসে দাঁড়ায়। নীল তো ছেলেটার দিকে তাকিয়ে একেবারে হতবাক। কলিজায় তার আর পানি নেই। শরীরের রক্ত চলাচল করা বন্ধ হয়ে গিয়েছে। হার্টবিটটা যেন দ্রুত চলছে। হাত পা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। একেবারে প্যারালাইজড হয়ে গেছে পুরো বডিটা নীলের। কেননা নীলের সামনে এখন দাঁড়িয়ে আছে আজরাইল। হ্যাঁ, আজরাইল নামক এক পিশাচ রূপী মানুষ। সে দিন দুপুরে মানুষ খুন করতে পিছপা হাঁটে না। নীল ফারুককে ঠিকই চিনতে পেরেছে, কেননা তার এই মুখটা যে অনেক সুপরিচিত। ফারুককে দেখার সাথে সাথেই নীল পিছনে পিছোতে থাকে, গাড়ির সাথে ধাক্কা খায়। নীলের এরকম কর্মকাণ্ড দেখে বাবু সহ রোহান এবং তাদের দলের ছেলেপুলো পুরো কলেজ ক্যাম্পাস একেবারে হাঁ করে তাকিয়ে আছে।
কেউ কোনো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সবাই তাকিয়ে আছে কলেজ ক্যাম্পাসের মাঠের দিকে। কি হতে চলেছে এখানে? নীল ভয়ে সামনে এগোতে পারে না। নীলের এমন অবস্থা দেখে রোহান বাবু বলে ওঠে, আরে নীল ভাই, তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? এই ক্ষেতটাকে দেখে তুমি এভাবে ভয় পেলে কেন? কে ও শুনি? নীল কোনো কিছুই বলতে পারছে না, হাঁ করে তাকিয়ে আছে ফারুকের দিকে, কেননা সে বিশ্বাস করতে পারছে না ফারুক তার সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা ফারুককে মারার জন্য অনেক খোঁজাখুঁজি করেছে এবং অনেকবার মারার চেষ্টাও করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সাকসেস হয়নি তাকে মারায়। কিন্তু ফারুকের তারা আর কোনোদিনই খুঁজে পায়নি শহরে, তাই তারা ফারুককে তারা মিত্র হিসাবেই মেনে নিয়েছিল। কিন্তু ফারুক যে জলজান্তভাবে দাঁড়িয়ে আছে তাদের সামনে, সেটা সে কোনোদিনই ভাবতে পারেনি। ফারুককে দেখে নীল ঘেমে একাকার। নীলের এরকম অবস্থা দেখে রোহান আর বাবু বলে ওঠে, আরে নীল, তুই এভাবে এই খ্যাট ছেলে থেকে ভয় পাচ্ছিস কেন? দাঁড়া, ওকে এখনই মজা দেখাচ্ছি। আমাদের সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি কী হতে পারে এখন সে সেটা হারে হারে বুঝতে পারবে। রোহন, তুই একদম ঠিক বলেছিস। চল তো দেখি ওই শালা নেমক হারামের বাচ্চাটা কত বড় সাহস আমাদের কাজে নাক গলায়। আপনারা ভাবছেন বাবু আর রোহান এখনো ফারুককে কেন চিনতে পারেনি, আর নীল প্রথম দেখায় ফারুককে কিভাবে চিনে গেল? তাহলে শুনুন, ফারুক যখন কোনো কিছুই করতে যায় তখন তার হাতের মধ্যে 4টে নাঙ্গল মুষ্টিবদ্ধ করে রাখে, আর একটা নাঙ্গল খাড়াভাবে থাকে। এটা শুধু সাব্বির আর নীল জানতো। নীল ফারুককে বিশেষ করে চিনেছে যে কারণে, যখন ফারুক নীলের পিছনে এসে দাঁড়ায় তখন ফারুক তার মুখের ভেতর থেকে একটা কাঠি বের করে। কিছুটা কাঠি মুখের ভেতর আছে আর কিছুটা কাঠি বাইরে আছে, কেননা ফারুক কোনো কিছু করার আগে এইভাবেই মুখ থেকে কাঠি বের করে, আর এটা একমাত্র ফারুকই করতে পারে। এটা তার দলের অধিকাংশ ছেলে পেলেই জানে। ফারুককে এইভাবে মুখের সামনে থেকে কাঠি বের করতে দেখে নীল বেশ ঘাবড়ে যায় আর চিনে ফেলে ফারুককে। এদিকে বাবু ও রোহান ফারুককে মারার উদ্দেশ্যে এগিয়ে যায়। যখনই ফারুককে হকি স্টিক দিয়ে মারতে যাবে ঠিক তখনই পরপর কয়েকটা বুলেট এসে বাবু ও রোহানের বুকে লাগে। গুলি খেয়ে কিছুটা দূরে পড়ে যায় দুজনেই। অতঃপর আরও বুলেটের বৃষ্টি হতে থাকে বাবু ও রোহানের শরীরের ওপর। গুলি খেয়ে খণ্ড খণ্ড হয়ে যায় তাদের শরীর বলে শরীরের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না তাদের। এই রকম দৃশ্য দেখে যে যার অবস্থা থেকে পিছ হতে থাকে। নীল তো এরকম চোখের সামনে কিছু দেখবে তার যায় অবস্থা। সবাই গুলির শব্দ শুনতে পেয়ে আকাশের ওপর তাকিয়ে দেখতে পায় 5টি হেলিকপ্টার, জ্যাক হেলিকপ্টার বলে যেগুলোকে আমরা চিনি। এতগুলো হেলিকপ্টার একসাথে আকাশে উঠতে দেখে আরও হতবাক হয় সবাই। ভাবছে কে এই ছেলে। এই ঘটনা দেখে সোহম নামের এই ছেলেটি বেশ একটা মুচকি হাসছে, কারণ সোহম জানে এটা কারোর কাজ না, এটা একমাত্র ফারুক ভাইয়ের কাজ। এবার ফারুক গুটি গুটি পায়ে এগিয়ে যায় নীলের সামনে, আর কানে কানে কি জানি একটা ফিসফিস করে বলে। চলুন তাহলে শুনে আসি কি বলছে ফারুক নীলের কানে কানে। আরে তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? তোকে এখানে মারবো না, তোকে তো তিলে তিলে মারবো। বিশ্বাসঘাতকতা করার পরিণাম কি হতে পারে সেটা তোকে এত সহজে কি করে উপলব্ধি করাই বল। তোকে এতটা ভয়ঙ্কর শাস্তি দিয়ে মারবো যেটা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ পাতায় রচনা হিসেবে ভূমিকা পালন করবে। নিজের ভালো চাইলে এখান থেকে তোর বিশ্বাসঘাতক বন্ধুদের লাশটাকে সাথে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, না হলে এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটবে তোর সাথে। ফারুকের এরকম অহংকার শুনে নীল ভয়ে পদত্যাগ করে তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় সোহম নামের সেই ছেলেটিকে ফারুকের সাথে চোখের ভাষায় কিছু একটা বলে পদত্যাগ করেছে জায়গা। অন্যদিকে তারা চলে যাওয়ার পর ফারুক পিছনে ঘুরে তাকিয়ে তো একেবারে হতবাক। বিশাল রকমের একটা ঝটকা খায় ফারুক, কেননা তার সামনে যে রানী জলজান্তভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে ফারুক দৌড়ে গিয়ে রানীকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। হাজারো তার মুখে, কপালে, ঘাড়ে, হাতে চুমু দিয়ে ভরিয়ে দেয় তার পুরো মুখ। কান্নায় ভেঙে পড়ে ফারুক, হাউমাউ করে কান্না করছে রানীকে জড়িয়ে ধরে। রানী একেবারে নিশ্চুপ, কেন কিছুই বলছে না, পাথর হয়ে গেছে রানী। কিছুক্ষণ পর রানী ফারুককে এক ধাক্কা মেরে সরিয়ে দেয় তার কাছ থেকে, চিৎকার দিয়ে বলে ওঠে, হু আর ইউ? কে আপনি? আর যাকে তাকে আপনি এভাবে জড়িয়ে ধরছেন, লজ্জা করে না আপনার? মানে তুমি বেঁচে আছো? আমি ভাবতে পারছি না যে তুমি এখনো বেঁচে আছো। তোমায় আমি অনেক খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি এই পুরো শহরটাতে, কিন্তু এ শহরে তোমার কোনো অস্তিত্বই খুঁজে পাইনি আমি। তোমাকে আর আমি হারাতে চাই না রানী। তোমায় আমি বড্ড বেশি ভালোবাসি। তোমার কিছু হয়ে যাওয়ার আগে আমি নিজেই নিজেকে শেষ করে দেব।
ফারুকের এরকম পাকলামো দেখে রানী আর নিজেকে আটকে রাখতে পারল না, সঁপে দিল ফারুকের কাছে। রানীও হাউমাউ করে কান্না করে দিল ফারুককে জড়িয়ে ধরে। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে তাদের দিকে, এই যেন এক সিনেমার শুটিং চলছে। অতঃপর ফারুক আর কোনো কিছু না ভেবেই চার ঠোঁট এক করে দেয়। পুরো কলেজ ক্যাম্পাসের সামনে এতক্ষণ তো সবাই সিনেমা দেখছিল, এখন সেই সিনেমার রোমান্টিক দৃশ্য দেখছে। এই দৃশ্য দেখে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা সবাই কঠোর থেকে চোখ বেরিয়ে আসার অতিক্রম, সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলেছে, আবার কেউ কেউ মুচকি মুচকি হাসছে। ফারুকের এমন কর্মকাণ্ডে রানীও হতবাক, লজ্জায় ধাক্কা দিয়ে ফারুককে সরিয়ে দেয়, দৌড়ে গিয়ে মুখ লুকায় ফারুকের বুকে। অতঃপর এইভাবেই কেটে যায় কিছুক্ষণ, তারপর পদত্যাগ করে কলেজ ক্যাম্পাস। গাড়িতে আস্তে আস্তে ফারুক রানীকে জিজ্ঞেস করে, আচ্ছা রানী, তুমি আমাকে বিশ্বাস কিভাবে করলে? আমি তো তোমাকে খুন করেছিলাম, তাই না? তাহলে তুমি এত সহজে কি করে আমাকে মেনে নিলে? শোনো তাহলে, আমি তোমাকে কেন বিশ্বাস করলাম। আমরা যখন লন্ডন থেকে ব্যাক করি সেই দিনই রাজশাহীতে আমরা চলে আসি, আর এখানে এসে বাবা পোস্টিং নেয় আর আমাকে কলেজে ভর্তি করে। বাবা বারবার বলেছিল যে তুমি এই খুন করতে পারো না, তাই বাবা গোপনে তদন্ত করে, ওই শহরে আবার যায়। আর সেখানে গিয়ে জানতে পারে তুমি সেদিন শহরে ছিলে না, বরং তোমার মুখোশ পরে ওই নীল আমায় খুন করেছে, সাথে সাব্বির ভাইয়াকে নৃশংসভাবে হত্যা করেছে। তারা সবাই মিলে ওই মন্ত্রীর সাথে হাত মিলিয়েছে। তুমি তাদের কাউকে ছাড়বে না, তুমি তাদেরকে রাস্তার কুকুরের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দেবে। বোঝাবে কারোর আপনজন হারিয়ে গেলে কতটা কষ্ট হয়। রানী, তুমি চিন্তা করো না, তোমার আমার মাঝে যতগুলো দিন হারিয়ে গেছে তার প্রত্যেকটা দিনের জবাব আমি তাদের কাছ থেকে নেব। তাদের মৃত্যুটা এতটাই ভয়ঙ্কর হবে যা অতুলনীয় হয়ে থাকবে। তারা জানে না তারা কার গায়ে হাত দিয়েছিল, তারা আমার কলিজায় হাত দিয়েছে। আমার প্রিয় বন্ধু কলিজার টুকরা সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করেছে আমার সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, শুধুমাত্র রাজত্ব ও অর্থের লোভে। এর শাস্তি তো তাদেরকে পেতেই হবে। কাল থেকে শুরু হবে এই শহরে মৃত্যুর খেলা। তুমি আর তোমার বাবা কালকে এই শহর থেকে চলে যাবে অন্য শহরে। আমিও কিছুদিন পর ফিরে আসব, কারণ আমি চাই না আবারও আমার জন্য নতুন করে তোমাদের কোনো কিছু হোক। তারপর রানী হ্যাঁ সূচক জানিয়ে চলে যায় তারা তাদের নিজ গন্তব্যে। পরের দিন সকালে রানী ও তার বাবা চলে আসে অন্য শহরে, যেটা সবার অজানা এক গন্তব্য। এদিকে নীল কলেজ ক্যাম্পাস থেকে চলে আসার পরে ঘরের দরজা জানালা সব বন্ধ করে রুমে চুপটি করে বসে আছে। মাঝে মাঝে দেখছে জানালার দিকে, আবার দরজার দিকে। এতটাই ভয় পেয়ে আছে সে। নিজের এরকম করুণ অবস্থা শুনে ছুটে এলো মন্ত্রীসহ আকাশ, জিহাদ, সোম, তরিকুল। সবাই হাঁ করে তাকিয়ে আছে নীলের দিকে। নীল কোনো কিছু ভয়েই বলতে পারছে না, তা দেখে মন্ত্রী বলে ওঠে, নীল, তোমার কি হয়েছে? তুমি এভাবে ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে সবটা খুলে বলো আমাদেরকে। এখনো নীল কোনো কিছুই বলছে না, তা দেখে আবার মন্ত্রী বলে ওঠে, নীল, তোমাকে ভয় মানায় না। তুমি ভুলে যেও না, তোমাকে আমি এই পুরো শহরটা দিয়েছি শুধুমাত্র আমার কথায় কাজ করার জন্য। আর তুমি যদি আমার কথার অবাধ্য হও তাহলে এর শাস্তি কি হতে পারে জানো তো? অন্যদিকে এখনকার কথোপকথন সোহন নামে সে ছেলেটি মোবাইলের মাধ্যমে ভিডিও করে ট্রান্সফার করছে ফারুকের কাছে। এবার নীল বলে ওঠে, মারুক এ শহরে চলে এসেছে, সে কাউকে ছাড়বে না। সে আগে থেকেও হিংস্র হয়ে উঠেছে। আমি আগেই বলেছিলাম তাকে মেরে ফেলতে, কারণ তোমরা তার কলিজার টুকরা বন্ধু ও প্রেমিককে নৃশংসভাবে হত্যা করেছো। আমাকে শুদ্ধ তোমাদের কাউকে ছাড়বে না। ও মাই গড, তুমি এটা আমাকে জানাবে না আগে? ওর একটা কোনো কিছু করতে হবে, না হলে আমরা কেউ প্রাণে বাঁচব না। আচ্ছা, এখন তোমরা যে যার মতো কাজে লেগে পড়ো, আমি দেখছি কি করা যায়। এইভাবে কেটে যায় দিনটি। পরের দিন সকালে নীল অফিসে বসে কাজ করছে। অন্যদিকে ফারুক তার অফিসে প্রবেশ করেছে। নীলের সিকিউরিটি গার্ডগুলো ফারুককে প্রবেশ করতে না দিলে তাদের সাথে মারপিট করে একের পর এক ওপরে আসছে ফারুক। কোনো গার্ড তাকে বাধা দিলে সরাসরি তাদের বুকে সাইলেন্সার বন্দুক দিয়ে গুলি করে দেয়। এই পর্যায়ে চলে আসে ফারুক নীলের কেবিনে। নীল হঠাৎ ফারুককে এইরকম অবস্থায় দেখে বেশ ঘাবড়ে দৌড়ে পালাতে গেল। ফারুক টেবিলের ওপরে থাকা চায়ের কাপটা থেকে প্লেটটা নিয়ে ছুঁড়ে মারল নীলের পায়ে। পায়ে লেগে নীল পড়ে যায় ফ্লোরে। অতঃপর নীল ভয়ে ভয়ে বলে ওঠে,
প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। আমি অর্থের লোভে পড়ে স্বার্থপর হয়ে গেছিলাম। তুই আমাকে আরেকটিবার সুযোগ দে। নীলের এরকম ভয়ার্থ মুখ দেখেও একদম আর্তনাদ সুরে উচ্চস্বরে হাসতে থাকে। এবার ফারুক হাসতে হাসতে বলে ওঠে, দেখ, তুই তো জানিস আমার ক্যারেক্টারে ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই। আমার কাছে বিশ্বাসঘাতকদের শাস্তি একটাই, মৃত্যু। এটা বলেই নীলকে আর কোনো কিছুই বলার সুযোগ না দিয়ে প্যান্টের পেছন থেকে অর্থাৎ কোমর থেকে একটা ধারালো অস্ত্র বের করে ফারুক। এটা দেখে নীলের জীবন ছায় যায় অবস্থা। ফারুক আর দেরি না করে ধারালো অস্ত্রটা দিয়ে নিজের জিহ্বা এক টান কেটে ফেলে। অতঃপর অস্ত্রটা দিয়ে একের পর এক আঘাত করতে থাকে নীলের শরীরে। মুহূর্তের মধ্যে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায় খণ্ড খণ্ড। পুরো কেবিনটা যেন রক্তের স্রোত বয়ে যাচ্ছে। অতঃপর নীল সেখান থেকে চলে আসলে রাজশাহী ট্যাক্সি স্টেশনে, যেখানে বসে তারিকুল আর তার কাছে চলে আসে ফারুক। ফারুক সেখানে এসে বলে ওঠে, এখানে তারিকুল কে আছে? কিন্তু কারোর কোনো সারা শব্দ পায় না। আবারও ফারুক বলে ওঠে, এখানে তরিকুলকে, আমি তার সাথে একটু দেখা করতে চাই, খুব ইম্পর্টেন্ট কিছু বলার ছিল। অতঃপর দুইটা ছেলে এসে ফারুককে নিয়ে যায় তারিকুলের সামনে। তারিকুল এই বাস স্টেশনে চাঁদাবাজি করে। ফারুককে না দেখেই তারিকুল বলে ওঠে, কিরে তোরা কাজ ছেড়ে এখানে কি করছিস, আর কাকে আমার সাথে দেখা করতে এনেছিস? এই বলে তারিকুল যখনই পিছনে ঘুরে দেখে তখনই সে চেহার সমেত পড়ে যায় ফ্লোরে। কেন তার সামনে এখন দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন। হ্যাঁ, এই ফারুকই হলো ক্যাপ্টেন। ফারুককে এইভাবে তার সামনে দেখে মনে হচ্ছে তার সামনে এখন আজরাইল দাঁড়িয়ে আছে, কারণ সে বুঝে গেছে তার মৃত্যু অনিবার্জিত। কারণ সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অন্যায় এ মেরেছে, ভালোবাসায় মেরেছে সম্পর্ক। তাই তাকে আর বাঁচতে পারবে না ফারুকের হাত থেকে। ফারুককে দেখে যখনই সে পালাতে যাবে ঠিক তখনই ফারুক পরপর কয়েকটা গুলি করে তার পায়ে। ফারুককে বাধা দিতে আসলে বাকি ছেলেপুলে তো মেরে ফেলে ফারুক। অতঃপর ফারুক বলে ওঠে, তোর মৃত্যু অনিবার্য, সেক্ষেত্রে মৃত্যুর আগে তুই এটা বলে যা, মন্ত্রী সহ তোর বাকি দলের ছেলেপেলেদের কোথায় পাবো? তারিকুল ফারুকের মুখে এইরকম কথা শুনে বেশ ঘাবড়ে যায়। পড়ছে তার ঘাম, হাত পা একেবারে হয়ে গেছে ব্লক। পারছে না সে নাড়াচাড়া করতে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ভয়ের চোটে। এবার তারিকুল ভয়ে ভয়ে বলতে শুরু করে, ক্যাপ্টেন, তুমি আমাকে মাফ করে দাও। আমি এসব করতে চাইনি, ওরা আমাকে বাধ্য করেছে এসব করতে। অনেক পরিমাণে টাকার লোভ দেখিয়েছিল, তাই আমি তাদের সঙ্গে সঙ্গ দিতে বাধ্য হই। আমি জানি আমার মৃত্যু অনিবার্জিত, তাই আমি আমার প্রাণটা ভিক্ষা চাচ্ছি না। তুমি তাদেরকে ভাবে, আজকে রাজশাহীর বড় বিখ্যাত খ্যাতিপূর্ণ সেই মাঠে, সেখানে তারা আজকে বিভিন্ন অস্ত্র পাচার এবং টাকার লেনদেন করবে বলেছে। অতঃপর ফারুক তরিকুল আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ইলেকট্রিক শক দিতে থাকে। এক পর্যায়ে ইলেকট্রিক্যাল শট খেয়ে যখন তার শরীরে পুরো নিস্তেজ হয়ে আসে ঠিক তখনই 250 তলা থেকে এক লাথি মেরে নিচে ফেলে দেয় তারিকুলকে। ওপর থেকে পড়তে পড়তে তারিকুল মৃত্যুর স্বাদ বরণ করে। মাটিতে পড়তেই শরীরটা ফেটে একাকার হয়ে যায়। শরীরের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, আইডেন্টিফাই করার খুবই মুশকিল। চলে আসে সেখান থেকে ফারুক। মুহূর্তের মধ্যে এই খবরটা পেয়ে যায় মন্ত্রী সহ তার বাকি সাঙ্গপাঙ্গরা। তাদের জীবন যায় যায় অবস্থা। অন্যদিকে মন্ত্রী পরিকল্পনা করে নিয়েছে কি করে আটকাবে এই ফারুককে। শুধু আজ রাতেই অপেক্ষা, রাত হলেই জমবে খেলা। পজিশন নিতে থাকে যে যার মতো করে। কি হবে আজ রাতে, বা কি হতে চলেছে এই কালো অন্ধকারের মায়া রাতে। দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন রাত বাজে 10টা। রাজশাহীর বড় মাঠে একের পর এক গাড়ি এসে চলেছে। সব গাড়ি এসে গেছে। গাড়িগুলো থেকে হাজার হাজার ছেলেপুলে নামছে। বিভিন্ন গাড়ির মালগুলো লোড দিচ্ছে গাড়িতে। কেউ টাকা হ্যান্ড ওভার করছে, কেউ মালগুলো গুনে গুনে ট্রাকে লোড করছে। এমন সময় খোলা মাঠে আকাশ থেকে টপ করে ল্যান্ড করে একটা প্রাইভেট জ্যাট হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে নেমে আসে ফারুক, সাথে তার আরও কিছু ছেলেপুলে। এগিয়ে আছে তাকে মন্ত্রী সাহেবের দিকে। নেই হাতে কোনো অস্ত্র। আকাশ, জিহাদ, সোম মন্ত্রী সাহেবের সাথে দাঁড়িয়ে আছে। ফারুক এগিয়ে আসে গুটি গুটি পায়ে। মন্ত্রী ফারুককে দেখে উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে, ওয়েল ডান মিস্টার ফারুক ওরফে ক্যাপ্টেন, তার উপরে সিক্রেট মাফিয়া কিং। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। স্বাগতম এই মাফিয়ার শহরে। ধন্যবাদ মিস্টার মন্ত্রী সাহেব, আমাকে এভাবে স্বাগতম জানানোর জন্য। আপনি প্রস্তুত তো, নাকি খেলা এবার শুরু হয়ে যাক? মিস্টার ফারুক, শুরু হয়ে যাক। তাহলে দেখি
এই হার জিত খেলায় কে জিতে কে হয় বিজয়ী। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, তুই আজকে এখান থেকে জীবিত ফিরতে পারবি না। তোর জন্য আমি আমার সাম্রাজ্যের অনেক ক্ষতি করে ফেলেছি। এই বলে ফারুক ও মন্ত্রী সাহেবের ছেলেপুলের সঙ্গে সংঘর্ষ লেগে যায়। চলতে থাকে গোলাগুলি, কাটাকাটি, মারামারি। এক পর্যায়ে মন্ত্রী সাহেবের ছেলেপুলও পেরে উঠছে না ফারুকের দলের সাথে, লুটিয়ে পড়েছে একের পর এক। এক পর্যায়ে অধিকাংশ মাঠ খালি হয়ে যায়। মন্ত্রীর ছেলেপুলে অধিকারের বেশি মারা যায় ফারুকের দলের হাতে। এটা দেখে মন্ত্রী সাহেব বেশ ঘাবড়ে যায়। পুরো শরীর ঘেমে একাকার। কাকে যেন কি একটা ইশারা করলো। সেই ছেলেটি ইশারা মতো চলে গেল কি যেন আনতে। কিছুক্ষণ পর মন্ত্রী সাহেব উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে, এই ফারুক, ওখানেই স্টপ, থেমে যা, না হলে তোর প্রিয় প্রেমিকা রানীকে শ্যুট করে দেব। ফারুক এরকম কারোর কথা শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় রানীর মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, আর তার পাশের চেয়ারে বাঁধা রয়েছে রানীর বাবা ডিআইজি সাহেবকে। ফারুক এটা দেখেই সেখানেই মারা বন্ধ করে মেরে যায়। ফারুককে দেখা দেখি তার দলের ছেলেপুলেগুলো মারা বন্ধ করে দেয়। এটা দেখে মন্ত্রী সাহেব অট্টহাসিতে মেতে ওঠে। এবার মন্ত্রী সাহেবের ছেলেপুলে একের পর এক মারতে থাকে ফারুকের। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, আর কারো কিছুই করার উপায় নেই, কেননা মন্ত্রী সাহেব তো একেবারে মেন পয়েন্টে হাত দিয়েছে। তাই ফারুক একেবারে কাবু হয়ে গেছে। সাথে আকাশ ও জিহাদ মারছে ফারুককে। এইভাবে 10 মিনিট এক নাগারে মারতে থাকে ফারুককে। মারতে মারতে আধমরা করে ফেলে ফারুক। হঠাৎ চোখ যায় মন্ত্রী সাহেব সোমের ওপর। তাই মন্ত্রী সাহেব বলে ওঠে, এই তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নাটক দেখছিস? যা, ওই শালাটাকে মারতে যা, মেরে মাটিতে পুঁতে ফেল। সোহম মন্ত্রী সাহেবের কথা শুনে অট্টহাসিতে মেতে ওঠে। হঠাৎ করে সোহম মন্ত্রী সাহেবের মাথায় বন্দুক তাক করে মুহূর্তের মধ্যেই মন্ত্রী হাতে থাকা বন্দুকটা মাটিতে পড়ে যায়। সবাই ফারুকের মারা বন্ধ করে তাকিয়ে আছে মন্ত্রী সাহেবের দিকে। এবার ফারুক শোয়া থেকে উঠে রক্তাক্ত মুখে হাসতে হাসতে বলে ওঠে, কিরে, তোরা কি তোদের নিজেকে খুব বুদ্ধিমান মনে করিস? তাহলে তোরা খুব ভুল করলি। এই রাভিন জগতে না শক্তি দিয়ে কোনো কিছু হয় না, লাগে বুদ্ধি, যেটা তোদের মাঝে নেই। তোরা হয়তো বয়সে বড় হয়েছিস ঠিকই, কিন্তু তোদের বুদ্ধিটা হাঁটুর নিচে আছে। আমাকে মারবে, আরে তোর দলের অধিকাংশ ছেলে পেলে আমার। তুই সোমকে মারতে বলছিস আমাকে, যে আমার হয়ে কাজ করে তোর দলে। এখন নিজেকে বাঁচিয়ে দেখা এই ফারুকের হাত থেকে। তুই নিজেকে দেখি তোদের কত ক্ষমতা। এটা বলে আবারও সংঘর্ষ লেগে যায় ফারুক ও মন্ত্রী সাহেবের ছেলেপুলের সাথে। এক পর্যায়ে হঠাৎ করে বুলেটের বন্যা আসতে শুরু করে। গুলি খেয়ে থপথপ করে পড়ছে মন্ত্রী সাহেবের ছেলেপুলেগুলো। মুহূর্তের মধ্যেই পুরো ফাঁকা মাঠ হয়ে যায়। এখন শুধু মন্ত্রী সাহেব, আকাশ, জিহাদে দাঁড়িয়ে আছে। এবার ফারুক একটা রামদা নিয়ে মন্ত্রী সাহেবের সামনে গিয়ে দাঁড়ায়। মন্ত্রী সাহেব তো ভয়ে প্যান্টে হিসু করে ফেলেছে। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় 4টা হেলিকপ্টার উড়ছে বাতাসে। ফারুক এবার কোনো কথাই ছাড়াই আকাশ ও জিহাদের হাত পা কেটে ফেলে রামদা দিয়ে। ছটফট করতে থাকে জিহাদ ও আকাশ। মন্ত্রী সাহেবের পালাতে গেলে আকাশ দৌড়ে গিয়ে মন্ত্রী সাহেবের পা কেটে ফেলে এক টানে। মুখের ভেতর হাতটা ঢুকিয়ে জিহ্বা বার করে রামদাটা দিয়ে কেটে ফেলে। 3 জনের জিহ্বা, কেননা আকাশ ও জিহাদ করেছিল তার শেষে বিশ্বাসঘাতকতা। সোম ও বাকি লোকজনেরা একটা পেট্রোলের গাড়ি নিয়ে আসে। পেট্রোল দিয়ে পুরো শরীর ভিজিয়ে ফেলে মন্ত্রী, আকাশ ও জিহাদের। ন্যাকানি চুবানি খাইয়ে দেয় পেট্রোল দিয়ে তাদের 3 জনকে। এখনও জীবিত আছে তারা 3 জন। অতঃপর 4টা হেলিকপ্টার থেকে 4টা রশি, সেই রশিগুলা তাদের 3 জনের হাত পায়ে বেঁধে ফেলে সারিবদ্ধ করে। বাঁধা হয়েছে তাদের 3 জনকে। অতঃপর তাদের 3 জনকে আকাশে উড়িয়ে নিয়ে যায় 4টা হেলিকপ্টার। অন্যদিকে প্রায় 1000 ছেলেপুলে ফারুক সহ বন্দুক তাক করে আকাশের দিকে, মানে তাদের 3 জনের দিকে বন্দুক তাক করে। ফারুক 1, 2, 3 বলাতে বিদ্যুতের গতিতে গুলি করতে থাকে তাদের 3 জনকে। গুলি শরীরে ভেদ করতেই বের হয়ে যায়। দাও দাও করে আগুন জ্বলে যায় তাদের শরীরে। আকাশ পুড়তে থাকে তার শরীরের অংশগুলো পুড়ে গলে গলে মাটিতে পড়ে যাচ্ছে। ফারুক তাদের মৃত্যুটা এতটাই ভয়ঙ্কর দিয়েছে, পোড়াতে পোড়াতে তাদের 3 জনের লাশগুলো ফেলে আসে কোনো এক অজানা দেশে গন্তব্যে। অন্যদিকে তারা 3 জনে শুধু চিৎকার করেছে, কিন্তু তাদের এই চিৎকার মানুষের কানে পৌঁছায় না। এই এক চিৎকার যেন আর্তনাদের চিৎকার। অন্যদিকে রানী দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ফারুককে। ফারুক রানীকে উল্টো করে জড়িয়ে ধরে অসংখ্য চুমু খেতে থাকে চোখে মুখে, কপালে, ঠোঁটে। ডিআইজি সাহেবের সামনে ডিআইজি সাহেব এরকম দৃশ্য দেখে লজ্জায় পড়ে যায় আর বলে ওঠে,
আরে বাবা কি করছো কি? শ্বশুরের সামনে কি বাসরটা সেরে ফেলবে নাকি? যেভাবে আমার মেয়েটাকে আদর করছো তাতে মনে হয় কত বছর ধরে যে আমার মেয়েটাকে দেখোনি। আমাদের শহরে চলো, আজকে তোমাদের বিয়ে দেব। এই কথা শুনে ফারুক আর রানী বেশ লজ্জায় পড়ে যায়। তারপর সবাই একসাথে হেসে ওঠে। হাসতে হাসতে হেলিকপ্টার করে চলে আসে তাদের নিজের গন্তব্যে। পরের দিন সকালে ধুমধাম ও হইচইয়ের মাধ্যমে বিয়ে হয়, পর্বটা সেরে ফেলে। দেখতে দেখতে রাত হয়ে আসে। অতঃপর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তার বাসর ঘরে। ঘরের ভিতরে ঢুকে ভেতরের দরজা আটকে দেয়। অন্যদিকে খাট থেকে নেমে রানী ফারুককে সালাম করে। তারপর দুজনে 2 ওয়াক্ত নকল নামাজ পড়ে নেয়। তারা সারা জীবন একসাথে হাতে হাত রেখে চলার উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া কামনা করে। অতঃপর তারা দুজনে খাটের ওপর এসে বসে পড়ে। তারপর ফারুক রানীকে খাটে শুয়ে দেয়। অতঃপর তারা 4 ঠোঁট এক করে দেয়। রানীও ফারুকের সাথে রেসপন্স করতে থাকে। ধীরে ধীরে ফারুক রানীর শরীরে বিচার করতে থাকে। আস্তে আস্তে ফারুক নিচে নামতে থাকে। ফারুক ভালোবাসায় ভরিয়ে দেয় রানীকে। হারিয়ে যায় ভালোবাসার এক অন্য শহরে। আমরা এখন যাই, তারা কাব্যকে নিয়ে আসার মিশন চালিয়ে যাক। ততক্ষণে আমরা নতুন কোনো গল্প নিয়ে আসার প্রোগ্রাম চালিয়ে যাই। আজকের গল্পটা এই পর্যন্ত ছিল। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য গ্রুপ লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তাও আবার জামাতের সুমিত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।